দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহুপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হই চলমান ঘটনা প্রবাহ নিয়ে। আজকেও সেই ধরনের ঘটনা নিয়ে কথা বলতে চাই এবং নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বিশেষ করে নাশকতা এবং সহিংসতা বন্ধ না করলে কঠোর হবে সরকার, স্পষ্ট বার্তা দিয়েছে। বিশেষ করে হেফাজত ইসলামের প্রতি এবং সতর্ক বার্তা দিয়েছেন। এবং আজকে বাংলাদেশের অন্তত দুটি জায়গায় সহিংস ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি। এবং একেবারে প্রাগৈতিহাসিক যুগে যে ধরনের যুদ্ধ বা যে ধরনের পরিস্থিতি, যে মানুষের বাড়িতে অগ্নিসংযোগ কিংবা সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ কিংবা রেল স্টেশন সহ সকল জায়গায় অহেতুক যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষ। এটি একটি দিক। এবং আগামীতে তাদের কঠোর কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুমকির পর মোটামুটি অনেকটা ঘরে ফিরে গেছে, কিন্তু হাটহাজারীর মাদ্রাসার পরিস্থিতি নিয়ে এখনো সেই বিশেষ করে খাগড়াছড়ি এবং হাটহাজারীর যে সড়কটি, সেখানে 5 ফুট পাঁচিল তুলে সেখানে অবস্থান করছে, এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি একটি দিক। এবং অন্যদিকে বাংলাদেশের 50 বছর আমরা স্বাধীনতার উদযাপন করছি। বাংলাদেশ অনন্য এক উচ্চতায় অবস্থান করছে এবং পাকিস্তানের পত্রপত্রিকায় বাংলাদেশ নিয়ে আজকে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটি। এবং আমাদের এই 50 বছরের অর্জনগুলো কি, যখন এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যম কথা বলছে, নানান ধরনের প্রতিবেদন, ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে, তখন নরেন্দ্র মোদীর ঢাকা আগমনকে কেন্দ্র করে আমরা এই সহিংস পরিস্থিতি দেখেছি। যদিও নরেন্দ্র মোদী 2015 সালে যখন এসেছিলেন, তখন এই সব দলগুলোর, এই সব গোষ্ঠীগুলোর তেমন কোনো আপত্তি ছিল না। এখন কেন আপত্তি? কারা মদদ দিচ্ছেন? এবং সেই মদদের নানা মাত্রিক তথ্য প্রমাণ গণমাধ্যমে এসে পৌঁছেছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা শুরুতেই যারা আছেন একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার আছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে তার একটু শুনবো। মাননীয় ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পাবো। এবং সাধারণ সম্পাদক যুবলীগের মাইনুল হোসেন নিখিল, তাকে আমরা পেয়েছি। এবং এর বাইরে বেশ কয়েকজন যুক্ত হবে আমাদের সঙ্গে। চিটাগংয়ের সাবেক প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন খোরশেদ আলম সুজন, তাকে আমরা পেয়েছি। অনলাইন অ্যাক্টিভিস্ট লিনা পারভিনকে আমরা পেয়েছি। যে কথা বলছিলাম যে আমার সহকর্মী আরিফ জামালের একটি প্রতিবেদন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কথা বলেছেন এবং বিশেষ করে তথ্যমন্ত্রী কথা বলেছেন, সেটি একটু দেখিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। আব্দুল্লাহ স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করবো, আপনি তো তৈরি থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর উপলক্ষে গত কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। এমন অবস্থায় রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই জাতীয় ক্ষয়ক্ষতি সকল প্রকার উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের জালমাল সম্পদ রক্ষার্থে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশুদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তার। এদেরকে ঢাল হিসাবে নিয়ে এদেরকে ব্যবহার করা, নিরীহ ছেলেদেরকে, এটাও আমি মনে করি যে এটা তারা খুবই অন্যায় কাজ করছেন। হেফাজতের এই সহিংসতার পেছনে কারা আছে তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যেহেতু আমরা ধৈর্য সহকারে আমরা দেখছি, এখন আর আমরা নিশ্চয়ই এগুলির প্রতিকার করব, প্রতিহত করব, এদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। এর পিছনে কারণ যেটা আমরা অনুমান করছি, যে পূর্বে যে জঙ্গিরা যে ধরনের একটা নাশকতা করার জন্য প্রচেষ্টা নিয়েছিল, সেই রকম হতে পারে, জামার শিবির হতে পারে, এবং মানে বিএনপির এরাও মদত দিতে পারে। এই সবগুলি আমরা খতিয়ে দেখছি। আলাদাভাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণের জানমাল রক্ষা এবং রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। হেফাজতের প্রয়াত আমিরের মৃত্যু নিয়ে তার পরিবারের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। যারা হামলা করেছিল, হাঙ্গামা করেছিল, মাওলানা আহমদ শফির সেই অক্সিজেন টিউব তারা খুলে নিয়েছিল এবং সেই কারণে তার মৃত্যু হয়েছে। যারা নিজেদের আমিরকে হত্যা করার মতো অপকর্ম করে, তাদের হাতে ধর্ম
রাষ্ট্র কোনোটাই নিরাপদ নয়। কারোর রাজনৈতিক অভিলাষের ঢাল না হতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য আপনারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবেন না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম বিশেষ করে আমাদের সঙ্গে আব্দুল্লাহ স্যার আছেন। আব্দুল্লাহ স্যারকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলেছিলাম যে বাংলাদেশের 50 বছর আমরা উদযাপন করছি এবং এই 50 বছরে দক্ষিণ এশিয়ায় অনন্য উচ্চতায় আমাদের এই দেশ এবং আমাদের সামগ্রিক অর্জনগুলো যখন বিশ্ববাসী প্রশংসা করছে, তখন একটি গোষ্ঠী সেই শুরুতে যেমনটা বলেছিলাম এই গোষ্ঠীটিরও কিন্তু তাদের সহিংসতার অর্থাৎ গণহত্যার 50 বছর কিন্তু আমরা ধরে নিতে পারি। অর্থাৎ পাকিস্তানিদের সঙ্গে থেকে তাদের মদদ দেয়া এবং তাদের হয়ে এই বাংলাদেশের পূর্ণ শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার মতো এই কাজগুলো যারা করত তারাই কিন্তু আবার বেশি। এবং আমরা বলতে চাই যে তারাও ঈর্ষান্বিত একটা ব্যাপার থেকেই যে আর কিছু যাই হোক বাংলাদেশ ভালো চলছে এটা অনেকেই মেনে নিতে পারছেন না। ব্যাপারটা কি এরকম? আব্দুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি আসলে শুরুতে একটু জাস্ট 1 মিনিট একসাথে কথা বলেন। আমি যেহেতু আমি একজন ডাক্তার হিসেবে আমি আসলে উদ্বিগ্ন। যে কথাগুলো শুনলাম, মাননীয় মন্ত্রী, 2জন মন্ত্রী বললেন, আপনার কথাও শুনলাম। আমি আসলে যোগ করতে চাচ্ছি যে আসলে করোনার সংক্রমণটা তো বেড়েই যাচ্ছে। আজকে অনেক লোক মারা গেছে, আজকেও একজন ডাক্তারও মারা গেছে, প্রায় 32 জন ডাক্তার মারা গেল। অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন করোনার সংক্রমণে। তো যারা আমাদের ছেড়ে চলে গেছেন, মারা গেছেন, তাদের বিধে আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং মাত্র কয়েকদিন আগে আমরা স্বাধীনতার বর্ষপূর্তি 26শে মার্চ পালন করলাম। আমি সেই সাথে জাতির জনককে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা হলাম, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেগুলো বললেন আসলে জিনিসগুলো তো খুব ভয়াবহ, লোমহর্ষক। আমরা যে মিডিয়াতে দেখতেছি এই জিনিসগুলো তো সত্যি দুঃখজনক। আমি বলবো আপনার এই যে আজকে যে কথাগুলো আপনি শুরু করছেন, এতে যে আজকের প্রতিবেদনটা কিন্তু আপনার ছিল ঈর্ষা। ঈর্ষা মানে কি? হিংসা করা বা অন্যজনের প্রতি পরশ্রী কাতরতা বলেন, যাই বলেন। ঈর্ষা কেন করছে, কার জন্য করছে? দেশটা যে এগিয়ে যাচ্ছে এটাকে ঈর্ষা করছে, নাকি তাদের এটা সহ্য হচ্ছে না? যে কথাটা আপনিও বললেন, আমরা সবাই স্বীকার করি, আমিও স্বীকার, সারা পৃথিবী স্বীকার করছে। এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম, 50 বছর পালন করলাম, দেশটা তো অনেক কিছু আগাচ্ছে। আমরা তো, আমি মনে করি যে আমরা একজন যোগ্য, দক্ষ, পারদর্শী, দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী কিন্তু আমরা পেয়ে গেছি। উনি আর কেউ নন, যার মধ্যে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, যার ধমনীতে রক্ত প্রবাহিত, সেই নেত্রী, আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী আমি বলতে চাই না, আমি বলি যে উনি শুধু দেশ নেত্রী না, জননেত্রী না, উনি কিন্তু বিশ্ব নেত্রী এখন। উনার নেতৃত্বে আমরা কিন্তু সুন্দরভাবে এগিয়ে চলছে, দেশটা কিন্তু এগিয়ে চলছে অত্যন্ত সুন্দরভাবে। আজকে যেদিকেই তাকান, দেশের উন্নয়নের জোয়ার যে অনেক বইছে এতে কিন্তু সন্দেহ নাই। এবং পৃথিবীর সারা দেশ, বড় বড় রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসলো, তারা বাইরে থেকেও আমাদের বর্ষপতি যে আমরা পালন করলাম, তারা অভিনন্দন জানাচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এমনকি পাকিস্তানি যে রাষ্ট্রটা, তারাও যে আমাদের দেশটাতে একটা অনন্য উচ্চতায় উঠে গেছে, এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে। আমার তো মনে হয় এটা একটা বিরোধী গোষ্ঠী, একটা বিরোধী চক্র, এটা বোধহয় তাদের বোধহয় সহ্য হচ্ছে না এবং তাতে ঈর্ষান্বিত হয়ে দেশটাকে আবার কিভাবে লাগাম ধরে পিছনে টেনে নিতে যাওয়া যায় এবং এই যে ধ্বংসাত্মক কাজগুলো চালাচ্ছে, এটা তারা ভয়াবহ। এটা যে কেন তারা করছে, কোন উদ্দেশ্য করছে, যদিও সবাই হয়তো অনুমান করছেন, আমরাও জানি, সবাই হয়তো জানেন। আমি যে অন্যায়, অযৌক্তিক এই এই কাজগুলো তারা করে যাচ্ছে, আমি তো মনে করি যে এটা একটা বোধহয়, আমি তো ব্যক্তিগত পর্যায়ে এই যে আগুন দেখতেছি, আগুন সন্ত্রাস যেগুলো চালাচ্ছে, অযথা সম্পদ নষ্ট করছে, মানুষের জনবল ক্ষয় হচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস হলো যে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে, তাদেরকে রাস্তায় নামিয়ে মিছিল মিটিং করছে, ইট পাটকেল মারছে, আগুন দিচ্ছে এবং তার পিছনে একটা গ্রুপ কিন্তু কাজ করছে। তারা তারা তাদের রাজনৈতিক দুরভিসন্ধি বলেন, অন্যায় অত্যাচারী বলেন, ঈর্ষান্বিত যেগুলো করছে, এটা তো একটা ভয়াবহ। কত বার বুক দেখার, এই ছোট ছোট বাচ্চাগুলো তো বুঝে না, তারা হুকুম দিচ্ছে, বাচ্চারা যাচ্ছে এবং তারা অন্যায় অপকর্ম করছে।
ন্যাচারালি ওখানে হয়তো কিছু অঘটন ঘটছে এবং তারা মারা যাচ্ছে। এই যে অন্যায়তিক কাজগুলো, আমি তো মনে করি এটার বোধহয় একটা দ্রুত লাগাম টানা উচিত। মানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বললেন, কারা এর পিছনে আছে, কারা করছে, কি করছে, আমার মনে হয় এগুলো কথার কথা তো আমরা শুনছি সব সময়, কিছু হলেই তো আমরা এটা শুনি। আমার মনে হয় একটু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, এর পিছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, কঠোর শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আমরা এই জিনিসগুলো, কারণ এগুলো তো আমাদের অতীত অভিজ্ঞতাও তো রয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা আর দেখতে চাচ্ছি না। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটা যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে বড় বড় মেগা প্রজেক্ট বলেন, এই যে পদ্মা সেতুর কথা জানি আমরা, তারপরে কর্ণফুলী টানেল, তারপরে যে মেট্রো রেল, মনোরেল, ফ্লাইওভার, এরকম বড় বড়, এবং শুধু এটা শুধু শহর কেন্দ্রিক না, পুরা দেশের গ্রাম অঞ্চলে, জেলা বলেন, উপজেলা বলেন, এবং রুট লেভেলে একটা বিশাল উন্নয়নের জোয়ার কিন্তু চলছে, এবং এটাকে তো ধরে রাখতে হবে আমাদের। এখন এই অবস্থায় যদি ধ্বংসাত্মক এই কাজকর্মগুলো চলতে থাকে, আমাদের যে উন্নয়ন আগাচ্ছি, আমি তো মনে হয় যে এই বছর যদি আমাদের করোনার সংক্রমণ না হতো, করোনার তাণ্ডব লীলা যদি না চালাতো, দেশটা কিন্তু আমরা দেখতাম এই বছরের মধ্যে অনেক কিন্তু এগিয়ে যেত। এতে কোনো সন্দেহের অবকাশ বলে আছে বলে মনে জি, হচ্ছে না। স্যার এই আমি যে আসবো আপনার উন্নয়নের, কাছে। আমাদের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মানে মোস্তফা জাফর স্যার আছেন, স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো। স্যার, আপনি নিশ্চয়ই পুরো বিষয়টি মনিটর করছেন এবং দেখছেন। বিশেষ করে একটা সময়ে আমরা দেখতাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর নানা ধরনের স্টাইল আমরা দেখতাম, এবং নিশ্চয়ই আপনার মনে আছে যে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 26শে মার্চের দিন দুপুরবেলা আম, আমি আপনি একটি অনুষ্ঠানে কথা বলছিলাম, এবং তার ঠিক পরপরই নামাজ শুরু হলো। নামাজের পরপরই বায়তুল মোকাররম থেকে মিছিল হলো, এবং দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান তিনি তার ফেসবুক পেজ থেকে সেগুলো লাইভ দেখাচ্ছিলেন, সেই সহিংস ঘটনা, এবং বারবার এতজন মারা গেছে, এতজন এই হয়েছে, ভুল তথ্য তিনি পরিবেশন করছিলেন। অর্থাৎ যে গোষ্ঠীটি এই সহিংস ঘটনা করছে বা করতে চাইছে, তাদের ঢাকা শহরে বেশ কয়েকটি লাশের প্রয়োজন ছিল, কিন্তু সেটি যখন ঢাকায় ঘটল না, তখন হাটহাজারী মাদ্রাসায় মিছিল করে ভূমি অফিসকে অগ্নিসংযোগ করা হলো, পার্শ্ববর্তী থানায় অগ্নিসংযোগ করা হলো, বেশ কয়েকটি দোকান এবং কয়েকটি কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগ করা হলো। কেন, কি উদ্দেশ্যে, সেগুলোর চাইতেও বড় কথা হচ্ছে যে সামনে যা কিছু পাওয়া যাচ্ছে সেখানেই অগ্নিসংযোগ করা হলো। এবং আমরা এই প্রথম দেখলাম যে দ্রুততম সময়ের মধ্যে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছিল যে 80 বছর বয়স্ক একজন হুজুরকে গুলি করে হত্যা করা হয়েছে, 50 বছর বয়স্ক একজন হুজুরকে, 12 বছর বয়স্ক একজন হুজুরকে, মানে এই ধরনের অপপ্রচার কিন্তু চলতে থাকলো। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে এই ফেসবুকগুলোর তাদের যে স্ট্যান্ডার্ড, এবং আমাদের দেশে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু বলতে গেলে তারা আমেরিকান স্ট্যান্ডার্ডের কথা বলেন, এবং সবসময় কোর্টের রায় সেগুলো, মানে বিশেষ করে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, সেটি কোর্টের রায় ছিল, কিন্তু ফেসবুক সেগুলো শোনেনি। মানে এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু গেছে। এখন কি আমরা বলতে পারি যে বাংলাদেশে আসছে যে দিন, তাতে গুজব রটানোর দিন শেষ হতে চলেছে, এই কথা আমরা বলতে পারি কিনা, মাননীয় মন্ত্রী মোস্তফা জাফর? ধন্যবাদ প্রণব। আজকের এই অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরেছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাস্ট 26শে মার্চ শুরু করে আজকে 28 তারিখ, আমার নিজের কাছে এটি অবিশ্বাস্য মনে হয়, ঐতিহাসিক মনে হয়। যখন 22 বছর বয়সে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করতে গিয়েছিলাম, তখন মা বিদায় দিয়েছিল, বাবা যুদ্ধে জিতে আসিস, আসিস আর না আসিস, দেশটা স্বাধীন করে আসিস। আমরা কিন্তু যুদ্ধে যখন যাই, আমার মা পর্যন্ত ধারণা করে নিয়েছিল আমার ছেলে আর ফিরে আসবে না। সেই ছেলে ফিরে এসছে, এই দেশের 50 বছর পূর্তি চোখে দেখছে, উপলব্ধ করছে, এবং এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ আমরা উদযাপন করতে পারবো, এটি
তখন তো ভাবতেও পারিনি, এবং এই জন্যই এখন মনে হচ্ছে একজন ভাগ্যবান মানুষ এই দিনটা আমরা দেখে যেতে পারছি। আমাদের পরের প্রজন্মে এসে হয়তো শতবর্ষ দেখবে স্বাধীনতার, কিন্তু বিষয়টা যেটা সেই জায়গাটাই কিন্তু আপনি যে ক্ষেত্রের কথা বলছেন এই ক্ষেত্রটা সম্পর্কে আমি শুধুমাত্র বলবো যে পার্টিকুলারলি বাংলাদেশে দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি ক্ষতিকর ভূমিকা পালন করে, একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ইউটিউব। তো আমাদের এখানে ইউটিউবের ব্যবহার আছে, ইউটিউব দিয়ে মানুষ সিনেমা দেখে থেকে শুরু করে পার্সোনাল ভিডিও ইত্যাদি করে থাকে, সাথে সাথে রাষ্ট্রবিরোধী যত প্রচার প্রচারণা অপপ্রচার এগুলো করে থাকে। তবে ভয়ঙ্করতম বিষয় হচ্ছে ফেসবুক, এবং আমরা ফেসবুককে মোকাবেলা করতে করতে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছি যে এখন রীতিমতো রাশ টেনে ধরা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে থাকেনি। আপনি উল্লেখ করেছেন যে এই যে অল দ্য হাসিনাস ম্যান, এটি কোর্টের রায়। আমরা কোর্টের রায় যখন ফেসবুককে জানিয়েছি, ফেসবুক বলছে যে রায়ের কপি দাও। আমরা রায়ের কপি দিয়েছি, এরপর ফেসবুক বলে যে তোমরা ওই ইউআরএল মেনশন করা তারপরে কোর্টের কপি দাও। এর অর্থটা হচ্ছে তারা খুব স্পষ্টভাবে এই আমাদের স্বাধীনতা বিরোধী শক্তিকে সমর্থন যোগানোর মানসিকতা নিয়ে আসছে। আমি এর মধ্যে অনেকগুলো অভিযোগ পেয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে তাদের অ্যাকাউন্ট কখনো ডিসেবল করে দেওয়া হয়, কখনো তারা কোনো মন্তব্য করলে ব্লক করে দেওয়া হয়। এই অবস্থাগুলো চলছে এবং বারবার আমরা তাদেরকে সতর্ক করার পরেও আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া পাইনি, নেতিবাচক সাড়াটাই কেবলমাত্র পেয়ে আসছি। এইবার যখন এই অবস্থাটা আপনি যেটা বলছিলেন তখনই কিন্তু মোটামুটি ভাবে আমরা লক্ষ্য করেছিলাম যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়াতে ওই দিন যে কাণ্ডজ্ঞান করা হয়েছে এটি প্রায় কল্পনার বাইরে, ধারণার অতি। রেল স্টেশন থেকে শুরু করে আমার বিটিসিএল এর অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এবং মানে আমরা ভাবার বাইরে যে এই ধরনের কর্মকাণ্ড এই মানুষগুলো করতে পারে। আব্দুল্লাহ স্যার যে কথাগুলো বলেছেন, হ্যাঁ, সেই কথাগুলোর প্রেক্ষিতে আমি শুধুমাত্র বলবো যে বস্তুত পক্ষে আমি এর মধ্যে একটা ধারাবাহিকতা খুঁজে পাই, এবং এই ধারাবাহিকতা স্বাধীনতার 50 বছরে এই ধারাবাহিক অবস্থানটা আছে। আমি মনে করি 71 সালে আমরা দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু 71-এ যে পরাজিত শত্রুরা এই শত্রুদেরকে নির্মূল করতে পারেনি, এবং এই না পারাটা তাদের জন্য এখন আসলে এই দেশ বিরোধী প্রচারণা এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করার মতন অবস্থা তৈরি হয়েছে। এমনিতেই জানেন 50 বছরের 29 বছর দেশটার পাতা উল্টা দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এই 29 বছর ধরে যখন চেষ্টা করেও বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারে নাই, এখন আবার চেষ্টা করা শুরু হয়েছে ভয়ঙ্কর রূপে। এখন যে রূপটা আছে সেই রূপটা আমার মনে হয় সাম্প্রতিক কালে যত কর্মকাণ্ড তারা করেছে তার মধ্যে ভয়ঙ্করতম একটা অবস্থার ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। মাননীয় মন্ত্রী, আমি আপনার সঙ্গে যখন কথা বলছি বা ফেসবুক নিয়ে আমরা প্রায়শই দেখি বাংলাদেশে যারা ফেসবুক অপারেট করে তাদের আত্মীয় স্বজন কারা, তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা কি ছিল, এগুলো আমরা একটু আগে থেকেই আমাদের ডায়েরিতে নোট করে রাখতাম, এবং তারা এখন এই বিষয়গুলো করছে। একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আজকে যখন ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে অগ্নিসংযোগ করা হলো, প্রেস ক্লাব ভাঙা হলো এবং সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখা হলো, কিংবা বিটিসিএল এর কথা আপনি বললেন, কিংবা এসপির বাসভবন কিংবা ডিসির বাসভবন, একেবারে যেখানে যেখানে, এবং সেখানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কালী মন্দির, একেবারে পাকিস্তানি সেনাবাহিনীরা যা যা করেছে ঠিক সব কিছু তারা করেছে, এবং কি কারণে করছে
সেই ব্যাখ্যাটিও তাদের কাছে নেই। প্রথম কথা, যদি নরেন্দ্র মোদী ইস্যু হয় তাহলে 2015 সালে যখন নরেন্দ্র মোদী এলেন তখন তো এই রাজনৈতিক দল, কিংবা আমরা যদি বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, কিংবা হেফাজতের কথা বলি, তখন তারা প্রত্যেকেই এক ধরনের সহনশীল পরিস্থিতির মধ্যে ছিল। তাহলে কি বাংলাদেশের 50 বছর তার এগিয়ে যাওয়া, নাকি সেই 50 বছর আগেকার ঘা যে আর এই এত ভালো কিছু সহ্য হচ্ছে না? ব্যাপারটা কি ওরকম মাননীয় মন্ত্রী? না, আমি একদম স্পষ্টভাবে বুঝি যে 71-এর পরাজয় তারা মানেনি, এবং 71-এ যে ষড়যন্ত্র পাকিস্তান বাহিনী আমাদের উপরে যে নির্যাতন এবং অত্যাচার চালিয়েছিল সেই সময়কালে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা বঙ্গবন্ধুকে যে অবস্থায় দেশটাকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনার জন্য চেষ্টা করতে দেখলাম, রাজাকারদের বিচার করা এবং অন্যান্য পদক্ষেপগুলো নিতে দেখলাম, তারপরে জিয়াউর রহমান এসে এই রাজাকারদের মন্ত্রী বানানো থেকে শুরু করে কি করেন। সুতরাং সামগ্রিকভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু 71-এর যে পরাজিত শত্রু পাকিস্তানপন্থী, পাকিস্তানের দোসর, তারা কখনোই আসলে বাংলাদেশের তো অস্তিত্বই স্বীকার করে নেই, এবং কোনোভাবেই বাংলাদেশ সামনে যায়, অগ্রগতি হোক, এই জায়গাটার মধ্যে তারা তো কখনো কোন রকমের মানে সমর্থন তো দূরের কথা, তাকে নষ্ট করার জন্য যা যা করার দরকার আছে তারা সমস্ত কিছু করছে। আপনি যেগুলো বললেন, মানে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের দৃশ্য দেখলে চোখে পানি আসার মতন অবস্থা হয়ে যায়। এটি কে করতে পারে? দেশের কোন সচেতন লোক এই ধরনের ধ্বংসযজ্ঞ করতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারি না। স্যার, একটা বিষয় একটু আমার সহকর্মীরা যদি সেই ছবিগুলি দেখান, যে যাদের বয়স 60-65, তারা যখন ঢালের মতো তৈরি করে সেগুলো যখন করেন তখন মনে হয় যে এটা তো আসলে আফগানিস্তানের প্রশিক্ষণ। এটি একটি দিক। অন্যদিকে যে বিষয়টি বারবার কথা উঠে আসছে, যে সেই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি মিলনায়তন, 500 আসন বিশিষ্ট পুরো ছাই মিলনায়তনটি, এবং আলাউদ্দিন বিদ্যানিকেতন, মানে সেটি প্রসিদ্ধ উপমহাদেশের ওস্তাদ আলাউদ্দিন খান নামে একটি, কিছু হলেই এই বিদ্যালয়টি ভাঙবে, অর্থাৎ গান বাজনা, বঙ্গবন্ধুর মুরাল, মানে একেবারে, মানে এইগুলো কতটুকু সহ্য করা যায়? এবং নিশ্চয়ই এটি নিউজের হাতে একটি অডিও কনভারসেশন এসে পৌঁছেছে, আমরা একটু শোনাতে চাই দর্শকদের, যে অর্থাৎ একদিকে আপনারা দেশকে এগিয়ে নেবেন, এই প্রজন্ম সেটির সমর্থন করবে, আবার অন্যদিকে বিবেক বুদ্ধিহীন ভাবে, যুক্তিতর্কহীন ভাবে একটা প্রজন্ম বড় হচ্ছে, তারা যেন তেন ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা চায়, লাশের উপরে সওয়ার হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে। এটি হচ্ছে, আমরা একটু সেই অডিও বার্তাটি শুনে আমরা আমাদের সঙ্গে সুজন ভাই আছেন, খুরশেদ আলম সুজন, তার একটু মন্তব্য শুনবো। আরমান ভাই, এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না? আচ্ছা, ধরাই দেন। শোনেন, বাস হোক যেটাই হোক, একদম পুরা ফুল ধরবে, ঠিক আছে? একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই, ঠিক আছে? আমি কিন্তু জায়গা মতো পাঠাবো, হ্যাঁ? ওটা মাথায় রাখবেন, ঠিক আছে? আজকেই বের হন। এটা আমি দেখতে চাই, একদম ধাও, ঠিক আছে? ভিডিও করতে পারি না, ছবি পাঠিয়েছি, লোকজন পড়েছে না, পুলিশ। ঠিক আছে, সরে যান। দর্শক, আমরা শুনলাম এরকম 12টি অডিও ক্লিপ এটি নিউজের হাতে এসছে। সংশ্লিষ্ট জামাত, শিবির, ব্রাহ্মণবাড়িয়ার এক একটি অপারেশনে কি ধরনের নির্দেশনা তারা দিচ্ছেন সেগুলো তদন্তের স্বার্থে আমরা হয়তো একটুখানি সেন্সর করে সেগুলো একটু শোনাবো, কিন্তু কথা হচ্ছে স্বাধীন দেশে যা খুশি তাই করবে এই প্রজন্মের সন্তান হিসেবে আমরা মেনে নিতে পারি কিনা, বা আমরা মানবো কিনা, প্রশ্ন হচ্ছে এটি। নিশ্চয়ই সুজন ভাই আপনার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে এই প্রজন্মের লীনা পারভিন আছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে আপনার মন্তব্য, আপনি কিভাবে দেখছেন বিষয়টি?
দেখেন, আজকে গত 2 দিন যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা না। আপনারা জানেন, আমি আপনাদের এখানে আরেকটা আলোচনায় বলেছিলাম, 71-এর 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, তখন বিবিসির সংবাদদাতা ইয়াহিয়া খান সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে, জেনারেল ইয়াহিয়া, আপনার সৈন্যরা তো পরাজিত হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি কি বলবেন? উনি বলেছিলেন, জং জারি রেহেগা। আসলে অনেকে মনে করেছিল এটা একটা মদ্যপ জেনারেলের উদ্যোক্তা, তিনি তারকে খুশি রাখার জন্য এটা বলেছিলেন। কিন্তু আজকের এই ঘটনাগুলো সব ওই জং জারি রেহেগার সাথে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। আপনি দেখেন 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী বিজয়ে, কিন্তু সাথে সাথে এই পাকিস্তানেরও 50 বছর পূর্তি পরাজয়ে। এই যে পরাজয় যখনই আমাদের 16 ডিসেম্বর আসে, যখন 26শে মার্চ আসে, তখন তারা আমাদের এই মহান বিজয়গুলোকে, আমাদের অর্জনগুলোকে মানুষের চোখ থেকে আড়াল করার জন্য একটা না একটা সহিংসতার কাজ তারা ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন যে 1974 সালে 16 ডিসেম্বরের পূর্ব দিন 15 ডিসেম্বর এট এ টাইম বাংলাদেশের সকল আওয়ামী লীগ অফিসে বোমা হামলা হয়েছিল। সিরাজ শিকদার সেদিন গ্রুপ এইচ এটার নেতৃত্ব দিয়েছিল। আজকে দেখা যাচ্ছে যে জামাত শিবির, এই যে দেলোয়ার হোসেন সাইদির ছেলে, উনি বারবার হাটাদারি মাদ্রাসায় কেন আসেন, কেন উনি আমাদের সরকারের গোয়েন্দা সংস্থা বা আমাদের অন্যান্যরা এরা কি করেন? আমি বলছি যে সারা বাংলাদেশ সব স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, কেন আমাদের কওমি মাদ্রাসাগুলোকে কেন খোলা রাখা হবে? তাদেরকে কি এই জন্য খোলা রাখা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে তারা অগ্নিতাণ্ডব করবে, চট্টগ্রামে তারা অগ্নিতাণ্ডব করবে, নরসিংদীতে অগ্নিতাণ্ডব করবে, সিদ্ধিরগঞ্জে তারা অগ্নিতাণ্ডব করবে? তাহলে কি সর্ষের ভিতর ভূত আছে কিনা, আমাদের মধ্যে এরকম কেউ আছে কিনা ভেতর থেকে যারা ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলি বন্ধ থাকলে ওগুলো বন্ধ থাকবে। 1, 2 নম্বর, যারা যেসব প্রতিষ্ঠান এইসবের সাথে যুক্ত ছিল, তাদের দাওরায়ে হাদিসের যে রিকগনিশন, ওইসব প্রতিষ্ঠান স্পেসিফিক ওই প্রতিষ্ঠান সব কওমি মাদ্রাসার সাথে যুক্ত নয়, মাত্র হাতে গোনা কয়েকটি মাদ্রাসা এটার সাথে যুক্ত। ওদের দাওরা হাদিসের যে স্বীকৃতি, এটা বন্ধ করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলোকে তারা তারা আন্ডারটেকেন না দেবে যে তারা কোন রকম সন্ত্রাসী কাজের সাথে যুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এগুলাকে খুলতে দেওয়া যাবে না। এখন দেখতে হবে রাষ্ট্র শক্তিশালী না ওই সন্ত্রাসীরা শক্তিশালী। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের মধ্যে তারা ভেসে গিয়েছিল, আবার তারা সামনে এসেছে জিয়াউর রহমানের হাত ধরে, জিয়াউর রহমানের কাঁধে চড়ে। আজকে তার সাথেও আমরা ফাইট করেছি। জিয়াউর রহমান, এরশাদ, পরবর্তীতে খালেদা জিয়া ফাইট হয়ে গেছে। এখন আমাদেরকে চূড়ান্ত একটা যুদ্ধ করতে হবে এদের সাথে। আফগানিস্তান কারা গিয়েছে, কোন মাদ্রাসার বড় সাহেবরা আফগানিস্তানে বারবার যে ঘুরে এসেছে, তারা বিভিন্ন আইএস এর সাথে সংযোগ রাখছে, সব খবর আজকে বাংলাদেশের মানুষ জানে। এবং যেসব বুদ্ধিজীবীরা আজকে সাক্ষ্য দিয়েছে যে মোদি বিরোধী সমাবেশের উপর হামলার জন্য, ওই সকল বুদ্ধিজীবীরা ওনারা চুকের মালা দিয়েছেন। এই যে এরা অগ্নিসংযোগ করেছে, মানুষকে হত্যা করেছে, 71-এর মতন আগুন লাগিয়েছে, ওনারা কি এগুলার প্রতিবাদ করেছেন? তাহলে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না। মুক্তিযুদ্ধ এটা পলিটিক্যাল কনসেপ্ট, এটা ফিলোসফিক্যাল কনসেপ্ট। যারা মুক্তিযুদ্ধের নীতি আদর্শ একমত আছেন, তারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা। আবার মুক্তিযুদ্ধের নীতি আদর্শে যারা বিশ্বাস করেন না, তারা অনেকে বিভিন্ন কারণে যুদ্ধে অংশগ্রহণ করেও তারা রাজাকার, তারা যুদ্ধ বিরোধী, তারা ট্রেডার, বেঈমান। তো সুতরাং আজকে শেষ ফাইটটা তাদের সাথে আমাদের করে নিতে হবে। এবং আমি মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন ইতিহাস সৃষ্টি করছে অর্থনৈতিক উন্নয়নের। এবং এই দুশ্চরিত্রবান, এই দুষ্ট লোকরা পাকিস্তানের জারজ সন্তান, এদেরকে পরাজয়ের মধ্য দিয়ে আমাদের আরেকটি বিজয়ের সূচনা। অসংখ্য ধন্যবাদ সুজন ভাই, আবার আসবো আপনার কাছে। এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 10টা। আমরা শুধু সংবাদ 4টি শিরোনাম শুধু একটু জানিয়ে রাখতে চাই।
নাশকতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। অনুষ্ঠান আয়োজনে স্বাস্থ্যবিধি মানতে হবে, জানালেন প্রধানমন্ত্রী। নতুন শনাক্ত ৩,৯০৮, বন্ধ হয়ে যাওয়া করোনা হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ। দক্ষিণ এশিয়ায় গ্রহণযোগ্য মিত্র হয়ে উঠছে বাংলাদেশ। দর্শক, আমরা অনুষ্ঠানে একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। ফিরছি এক্ষুনি, থাকুন এটি নিউজের সঙ্গে। কি মিয়া, ইস্পাহানি মির্জাপুরের ছোট প্যাকেটগুলো আছে না? 100 গ্রামের একটা প্যাকেট দাও তো। এই নেন, আপনারা ভাই বড় মনের মানুষ, বড় বড় প্যাকেট নেন। তোমার মনও কিন্তু কম বড় না মাস্টার। টাকা পয়সা ছাড়াই গরিব বাচ্চাদের পড়াও। আমরা মানুষ কম, চাহিদাও কম, তাইলে ছোট প্যাকেট নাও। যার যেমন দরকার সেরকম প্যাকেট তো আছেই। এই মাস্টারের একটা 10 টাকার প্যাকেট দাও তো। ধরেন ভাই, আপনারা বড় মনের মানুষ, বড় বড় প্যাকেট নেন। তোর তো নামই মন্টু, ডাবল মন, কিন্তু সংসারে টোনাটুনি দুইজন। তোর জন্য 7.5 গ্রাম মাত্র 5 টাকা। এভাবে যার যেমন প্রয়োজন তেমনই ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জনসচেতনতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদের সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। আমার কিন্তু ভালো ঠেকছে না, আমারও খুব টেনশন হচ্ছে মা। চলো, না হলে আজকে না খেয়ে থাকতে হবে। কিভাবে? শুধু রাঁধলেই হয় না, যত্ন লাগে, যত্ন। ডেডিকেটেড রিফাইনিং লাইনের সম্পূর্ণ প্রাকৃতিক গুণ অক্ষুণ্ণ রেখে পরম যত্নে তৈরি হয় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল। বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়ের রত্ন ফোঁটা। যখনই প্রয়োজন রবিতে রিচার্জ করুন বিকাশ, নগদ বা রকেট থেকে। পাবেন 50% পর্যন্ত বোনাস। রবি। শুধু পানি, ট্যাং, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন A, B ও C এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। যখনই প্রয়োজন রবিতে রিচার্জ করুন বিকাশ, নগদ বা রকেট থেকে। পাবেন 50% পর্যন্ত বোনাস। রবি। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। চান্দা কই? চান্দা দে। সাথে বিস্কিট। যারা গিয়ার খায় তারা একটু বেশি পায়, তাই তো গিয়ারের সাথে বিস্কিট ফ্রি। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল।
সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি উইথ সার্টিফাইড নেটফ্লিক্স। গুগল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এখন ইউটিউব, ব্রাউজিং, মিউজিক, মুভি সবই চলবে আপনার ভয়েস কমান্ডে। সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি উইথ সার্টিফাইড নেটফ্লিক্স। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। মেগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি যুগের পর যুগ। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। মেগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি যুগের পর যুগ। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। স্বাধীনতার আওয়াজ চারিদিকে ছড়ানো ছিটানো, সবারটাই ভিন্ন। আমার কাছে স্বাধীনতার আওয়াজ হ্যালো, পৌঁছে দিচ্ছি শিক্ষার আলো। আর সন্তানের কাছে স্বাধীনতার আওয়াজ মায়ের বাড়ি ফেরার ডাক। স্বাধীনতার 50 বছরে আপনার স্বাধীনতার আওয়াজে তৈরি হবে দেশের প্রথম ডিজিটাল সাউন্ড লাইব্রেরি রবি, লাইফে নতুন এক্সপেরিয়েন্স। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। চ্যাম্পিয়ন হতে হলে ঘাম ছড়াতেই হবে। ক্যাচ। কোচ, শুধু ঘাম সমস্যা না, কিন্তু ঘাম আর চুলকানি বড় সমস্যা। ক্যাচ। লাইফ বয় কুল ফ্রেশ, চুলকানি হয় জীবাণু আর ঘাম থেকেও। লাইফ বয় কুল ফ্রেশ জীবাণুর সাথে ফাইট করে আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। লাইফ বয় কুল ফ্রেশ এবং লেমন ফ্রেশ। যখনই প্রয়োজন রবিতে রিচার্জ করুন বিকাশ, নগদ বা রকেট থেকে। পাবেন 50% পর্যন্ত বোনাস। রবি। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। গোল্ডেন স্পট টিএমটি বার। এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন স্পট। সত্য ভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন স্পট। স্বাধীনতার আওয়াজ চারিদিকে ছড়ানো ছিটানো, সবারটাই ভিন্ন। আমার কাছে স্বাধীনতার আওয়াজ হ্যালো, পৌঁছে দিচ্ছি শিক্ষার আলো। আর সন্তানের কাছে স্বাধীনতার আওয়াজ মায়ের বাড়ি ফেরার ডাক। স্বাধীনতার 50 বছরে আপনার স্বাধীনতার আওয়াজে তৈরি হবে দেশের প্রথম ডিজিটাল সাউন্ড লাইব্রেরি রবি, লাইফে নতুন এক্সপেরিয়েন্স। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। আছো তুমি কৃষকের ঘামে, তোমার হাসি ফসলের ঘ্রাণে, শস্য দানায় ফসলের মাঠে, এসো করি জয় স্বপ্ন ফলায়। সবুজ বিপ্লবের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র এবার স্থান করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের এই গৌরবময় অর্জনের অংশীদার হতে পেরে ন্যাশনাল এগ্রি কেয়ার গর্বিত। এনএসসি, ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ফলাই। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে এই প্রজন্মের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন, লীনা পারমিন। লীনা, আপনার কাছে আসতে চাই। আমরা বিশেষ করে 2010 সালের পর যে ধরনের সহিংসতা, গুজব রটিয়ে আমরা দেখছি, ঠিক একই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত 2021-এও সেই ধারাবাহিকতা দেখছি। একদম সহজ একটি বিষয়, যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে গুজব রটাতে হবে, গুজব ছড়াতে হবে এবং বাংলাদেশ বিরোধী কিছু লোকজনকে আগে বিভিন্ন প্ল্যাটফর্মে রেডি রাখতে হবে, তারপর যা খুশি তাই কাণ্ড করে যাও, এরকম একটি ব্যাপার। সবকিছু মিলে এবারের ঘটনাও কি তেমন মনে হয় কিনা, লীনা? জি, ধন্যবাদ। আসলে এই যে হেফাজতের যে কাণ্ডগুলো এবং হচ্ছে যে মানে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে গুজব কাণ্ডটা, এটা কিন্তু নতুন না আমাদের কাছে। আমাদের মাননীয় মন্ত্রীও কিন্তু বলেছেন
যে তারাও ওয়াকিবহাল এই বিষয়টাতে। তার মানে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা প্রতিবারই যে এক ধরনের একটা গুজব সৃষ্টি করে, এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে, তাহলে এই জায়গাটা প্রমাণিত, এখানে নতুন করে প্রমাণের কিছু নাই। এবার যে কাণ্ডটা ঘটলো আপনার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামকে কেন্দ্র করে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে, এইখানে আমি একটা জিনিস না বলে পারছি না, সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম তারা দাবি করে তারা একটা সামাজিক সংগঠন, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। যদি তাদের রাজনৈতিক উদ্দেশ্য না থাকে তাহলে মোদী একজন আরেকটা দেশের সরকার প্রধান হিসেবে এখানে এসেছেন, প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, তাহলে মোদী ঠেকাও এই আন্দোলনের সাথে হেফাজতের মতো একটা সামাজিক সংগঠনের কি থাকতে পারে? এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে তারা সারা দেশে যে উত্তেজনাটা তৈরি করলো এবং 7টি তাজা প্রাণ যে তারা নিয়ে নিল, এই যে উত্তেজনার ফলে যে আমাদের 7 জন ভাই তাদের জীবন হারিয়েছে, এর দায়টা কে নিল? আমি এখানে সুজন ভাইয়ের একটি কথাকে কোট করেই আসলে আমি আমার জায়গাটা একটু পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে, এই জায়গায় আমি হেফাজতকে নিয়ে আর আলোচনা করতে রাজি না। আমি আলোচনাটা আনতে চাই যে সরকারকে এখন প্রমাণ করতে হবে তারা কি মুষ্টিমেয় কয়েকজনের জন্য রাষ্ট্রকে পরিচালনা করতে চাইছে, নাকি বেশিরভাগ জনগণের নিরাপত্তা নিয়ে তারা ভাববে। কারণ আজকে কিন্তু আমরা শঙ্কা মুক্ত না, আমরা আশঙ্কা যুক্ত ভাবে রাস্তায় চলাচল করছি। এই যে দেখেন ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটছে, হাটহাজারীতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এবং ঢাকার বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা দেখছি তারা যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে, যেই সাজ নিয়ে এবং একটা আদিম বন্য এবং আদিম এবং পশুর একটা পাশবিক মনোবৃত্তি নিয়ে তারা আজকে যে রাস্তায় অবস্থান গ্রহণ করেছে, এই দৃশ্যকে আমরা আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশে 50 বছরের বাংলাদেশে এসে কি এই দৃশ্য দেখার জন্য আমাদের জাতির পিতা এই দেশকে আসলে জন্ম দিয়ে গিয়েছিলেন? এই দেশের জন্য কি 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে গিয়েছিল? এই জবাবটা কিন্তু আমি সরকারের কাছে চাইতেই চাই তরুণ প্রজন্মের একজন হিসেবে। আমরা এইখানে যতজন আলোচক এখানে আলোচনা করেছেন তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে হেফাজত একটি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। তাহলে হেফাজতের সাথে আলোচনা তো অনেক হয়েছে, আলোচনার ফলাফল কি হয়েছে? আমরা সরকার মনে নিতে না পারলেও মেনে নেওয়ার নীতিতে আসলে কতদিন থাকবে? হেফাজতের অপরাধ কিন্তু আজকে প্রমাণিত। যারা অপরাধ সংগঠিত করছে, যারা উস্কানি দিচ্ছে, অনলাইনে অফলাইনে যারা আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে, তারা প্রত্যেকে আমাদের চোখের সামনে ঘুরছে, তাদের প্রত্যেকটা ছবি আজকে প্রমাণিত। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের বাধাটা কোথায়? কেন আইনি পদক্ষেপ এখানে নেওয়া হবে না? কেন তাদের বিরুদ্ধে যে গুজব সৃষ্টি করা হচ্ছে? আমি এই সুযোগে মাননীয় আমাদের যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আছেন তিনি নিজেও কিন্তু বলেছেন যে অনলাইনে যারা মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করছি আমরা, তাদের আইডিকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে। এই জায়গায় আমাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে প্রণবদা আপনি নিজেও কিন্তু বলেছেন যে ফেসবুকের বাংলাদেশ পেজে বাংলাদেশ অংশের জন্য যে মডারেটরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের নিয়ন্ত্রণ কর্তাদের কি আসলে তাদের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, তাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিষ্কার কিনা? কারণ আমরা দেখছি যে যারা গুজব ছড়াচ্ছে, যারা ফেক ছবি ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছে, যারা বিভিন্ন ধরনের মানে বানানো ঘটনা ছড়িয়ে উত্তেজনা তৈরি করছে, তাদের আইডির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের হামলা হচ্ছে না। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই। 25শে মার্চে কাল রাত্রিতে মুক্তিযুদ্ধের কিছু নৃশংস হত্যার, পাকিস্তানি হত্যাযজ্ঞের কিছু ছবি আছে। এই ছবিগুলো যখন পোস্ট দেওয়া হচ্ছে তখন ফেসবুক বলছে তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটা ভায়োলেট হচ্ছে, ভায়োলেশনের কারণে এই ছবিটা কভার আপ করে দিচ্ছে। কিন্তু আমারই একটা পোস্টে এসে একজন সাম্প্রদায়িক ফেসবুক ইউজার তিনি একটা কোলাজ তৈরি করেছেন। কোলাজটা হচ্ছে এরকম যে মুক্তিযুদ্ধের 25শে মার্চের সময়কার, যদিও ছবিটা ফেক, একটা ছবি আছে রিক্সায় একটা লাশ পড়ে আছে এবং একটা রিক্সায় করে একটা লাশকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিকে কোলাজ করে তারা বানিয়েছে যে হেফাজতের সমাবেশে ছাত্রলীগের আক্রমণের কারণে একজন মৌলবী আহত হয়েছে, আরেকজন মৌলবী রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছেন। মানে তার মানে কি, তারা দেখাচ্ছে 25শে মার্চে পাকিস্তানিরা যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছিল আজকে সরকারের বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই ছবিটা কিন্তু ফেসবুক তাদের স্ট্যান্ডার্ডকে ইয়ে করে কভার আপ করেনি। এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম। এই ধরনের অজস্র উদাহরণ অনলাইনে চলছে। আমি এখানে মন্ত্রীর কাছে দাবি করব যে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা লেখালেখি করছি, আমাদের আইডি প্রতি মুহূর্তে ব্যান খাচ্ছে,
আমাদের পোস্ট রিচ কমিয়ে দেওয়া হচ্ছে, এবং এইটা আমরা বারবার বলছি, বারবার ফেসবুকে লেখালেখি করছি, আমরা আবেদন জানাচ্ছি। কিন্তু আমরা যদি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের সহযোগিতাগুলো না পাই, টেকনোলজি তো আমাদের হাতে, নিয়ন্ত্রণ তো আমাদের হাতে, আমাদের সরকারের হাতে, এই জায়গায় যদি আমরা আপনাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা না পাই, তাহলে কিন্তু ফাইটটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট আইডি 26শে মার্চের প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা যারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছিলাম, টার্গেট করে করে ওই আইডি গুলোকে কাউকে 3 দিনের, কাউকে 7 দিনের, কাউকে 24 ঘন্টার এরকম ব্যান করে দেওয়া হয়েছে, এবং ওই আইডি গুলো ওপেন করা হয়েছে ঠিক 26শে মার্চের প্রোগ্রামটা শেষ হওয়ার পর দিন, কারোটা 11টায়, কারোটা 3টায়, এরকম করে ওপেন করা হয়েছে। তার মানে কি, আমরা পরিষ্কার যে এটা অনলাইনকে কেন্দ্র করে একদম পরিকল্পনা মাফিক সাম্প্রদায়িক গোষ্ঠীটি পুরো জায়গা জগৎটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তাহলে এই জায়গাটুকু যদি আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা না পাই, তাহলে আমাদের জন্য যারা অনলাইনে আমরা কাজ করছি, লেখালেখি করছি, আমরা কিন্তু কোনো বিনিময়ে কিন্তু লেখালেখিটা করছি না, আমরা সম্পূর্ণ এই কাজটা করছি ভলান্টিয়ারলি, সম্পূর্ণ কাজটা করছি আমাদের দায়বোধের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, আত্মসচেতনতার জায়গা থেকে। কারণ এখানে আমরা সরকারের কাছে বিনিময়ে কিছু চাই না, শুধু চাই আমাদের অনলাইনে নিরাপত্তাটুকু চাই। এই জায়গাটুকু আমি অসংখ্য ধন্যবাদ। আসবো আমি আপনার সঙ্গে, এবং মাননীয় মোস্তফা জব্বার, আপনার কাছে অনেক প্রশ্ন, বিশেষ করে এই লিনার পারভিনের সূত্র ধরেই আমরা শুনবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এখানে। বিশেষ করে আজ হরতাল পালিত হয়েছে। শনিবার প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে হেফাজতের কোনো কর্মসূচিতে যেন বাধা না দেয়া হয়, আহ্বান জানিয়েছিলেন। হয়তো সরকার আপনার কথা শুনেছে, সরকার বাধা দেয়নি, কিন্তু আজকে যে ধরনের তাণ্ডব দেখেছি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে, প্রায় 36টি প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কি আপনি আহ্বান জানাবেন যে এই ধরনের তাণ্ডব যেন বাংলাদেশে আর না চালায়? জাফরুল্লাহ স্যার, কি বলবেন? অবশ্যই অবশ্যই, আমি এই জাতীয় যেই সব অগ্নিসংযোগ, প্রতিষ্ঠানে আক্রমণ, এর জন্য কন্ডেম করছি, পরিষ্কার তাতে করছি। তারা ভালো কাজ তাদের ম্লান হয়ে যায়। ধর্মঘট একটা আমাদের হরতাল, গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার নামে এই জাতীয় জিনিস করা যাবে না, সেটাকে আমি কন্ডেম করছি। জনাব জাফরুল্লাহর কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, হরতালটা ছিল কেন? কোন যৌক্তিকতায় আপনার দল বা হেফাজত যে হরতাল দিল, আপনারা তাদেরকে সমর্থন দিলেন, একটু বলবেন দয়া করে? আজকে বাংলাদেশে একটা হাটাজারিতে লোক হত্যা করা হবে, ইয়াং লোকদের হত্যা করা হবে, পুলিশের আরো ধৈর্যশীলতা, আরো টেকফুল হওয়া উচিত। তার প্রতিবাদে কেউ যদি হরতাল করে, সেটাতে আপত্তির কিছু আমি। কিন্তু পুলিশকে যখন আক্রমণ করা হলো, সেই ছবিটি কি আপনাদের চোখে পড়েনি? আপনি দেখেছেন রাস্তায় ফেলে কিভাবে পুলিশকে আক্রমণ করা হয়েছে? আমি বলি, আমার চোখের সামনে আমি দেখেছি, তাদেরকে আমি ধৈর্য ধরতে বলি। ওদিন আমি প্রেস ক্লাবের সামনে ছিলাম, হঠাৎ দেখেছি 20 জন হই হই করে আসছে। এখন এই পক্ষে যারা ছিল, আমি বলছি ভাই সবাই থামেন, এখানে পুলিশ, আপনারা আমাদের নিরাপত্তা দিতে এসছেন, এখানে কারো হাতে লাঠি নাই, ইটা নাই, একটু ধৈর্যশীল হতে হবে আমাদেরকে। যে জাফরুল্লাহ স্যার একটা বিষয় ধৈর্যশীল হতে বলেছেন, দেলোয়ার হোসেন সাইদির ছেলে ঢাকা থেকে তার ফেসবুক পেজে লাইভ করছে যে বাইতুল মুকাররমে 8 জনকে হত্যা করা হয়েছে। আসলে কি 8 জনকে হত্যা করা হয়েছিল? আসলে তো লাশটাই ছিল ঢাকায়, কিন্তু সেটা যখন হলো না, তখন হাটহাজারীতে ভূমি অফিসকে কেন আক্রমণ করা হলো, কমিউনিটি সেন্টারকে কেন আক্রমণ করা হলো, আগুন দিল, থানা কেন লুট করতে যাওয়া হলো? তখন যদি এই ধরনের পাল্টা গুলি ছোড়া হয়, সেটা কি দোষের, জাফরুল্লাহ? আমি সবসময় একতরফা রিপোর্টের এবং প্রণবদা, যার স্যার আমি আরেকটু যুক্ত করি আপনার সাথে। জাফরুল্লাহ স্যার নিশ্চয়ই উত্তর দিবেন। কেন বলছি যে আপনি বলেছেন প্রেস ক্লাবে হরতালে যেন বাধা না দেওয়া হয়, কিন্তু বাধা দেয়নি। আপনার কথা সরকার শুনে, আমরা জানি, দেখছি, আমরা কারণ নানা পর্যায়ে তো দেখছি যে সেই নির্বাচনের আগ থেকে নানা পর্যায়ে, তাহলে এদেরকে কেন এই অগ্নি সন্ত্রাস থেকে দূরে থাকতে বলছেন না? কন্ডেম করছি আপনাদেরকে, আমাদেরকে এইসব করতে দেওয়া যাবে না। কাউকে হরতাল করতে দেওয়া যাবে, তা বলে অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা এইসব করা যাবে না, করতে দেওয়া উচিত হবে না। এটাকে কন্ডেম আমি সবসময় করেছি, এখানেও করি, কিন্তু ওটাকে আমাদের গণতান্ত্রিক বলে যাবেন। আমাকে শেষ করতে আপনারা
খালি বলতেই থাকবেন। না, জি জি বলুন আপনি। আজকে সমস্যাটা শুরু হয়েছে কোথা থেকে? সমস্যাটা শুরু হয়েছে আমাদের আমাদের হলো নরেন্দ্র মোদীকে নিয়ে। নরেন্দ্র মোদীকে আমাদের সরকার, এত বুদ্ধিমান সরকার, তারা হোমওয়ার্ক করছে না, তারা কেউ হোমওয়ার্ক করছে না। আমাদের সরকার তাদেরকে সন্তুষ্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গেরুয়া শাড়িও পরেছিলেন, আর বোনও গেরুয়া শাড়ি, তাতেও আপত্তি নাই। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর অতীতটা দেখা উচিত ছিল। নরেন্দ্র মোদী বলছে আমি মুক্তিযুদ্ধের জন্য জেলে গিয়েছিলাম, এটা সর্বৈব মিথ্যা কথা। সেপ্টেম্বর মাসে উনি জেলে গেছিলেন কেন? তখন ইন্দিরা গান্ধী এই মুক্তিযুদ্ধটাকে, তারা মুক্তিযুদ্ধে মানুষের এই কষ্ট লাঘব করার জন্য একটা রুশ ভারত চুক্তি করেছিল, যাতে জাফরুল্লাহ একটু তথ্য দিয়ে সহযোগিতা করি আপনাকে। সেটি হচ্ছে যে আপনি বলছেন নরেন্দ্র মোদী খুবই কুখ্যাত, খারাপ, সব আমি মেনে নিতে রাজি রয়েছি। একদম ঠিক বলেছেন আপনি। 2015 সালে যখন নরেন্দ্র মোদী এলো, আপনি এবং আপনার নেত্রী যখন হ্যান্ডশেক করলেন, তখন কোনো সমস্যা হলো না। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অনুষ্ঠানে যখন এলো, তখন সমস্যাটা হয়ে গেল। এটি কোন ধরনের নীতি একটু বুঝিয়ে বলবেন? এবং সেই সময় জামায়াতে ইসলামী কিন্তু নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছিল। আমাকে তো শেষ করতে দিন। জি জি, আপনি বলেন যে 2015 সালে যখন খালেদা জিয়া হ্যান্ডশেক করছেন তার সঙ্গে, আমার সহকর্মীরা যদি সেই ছবিগুলো দেখান, এবং তখন নরেন্দ্র মোদী ভদ্রলোক, ভালো লোক, তার হাতে রক্তের দাগ নেই। জাফরুল্লাহ, এই কথার উত্তর আপনি কি বলবেন? আমি রেখে রেখে কথা বলছি না, যারা ওটা করেছে ওটা ভুল কাজ ছিল, তারাও তার সম্পর্কে না জেনে না এই করে অত্যন্ত ভুল চরম বোকামির কাজ করেছিল। এবং আজকে তারা হয়তো কিছুটা তাদের জ্ঞানোদয় হয়েছে, তা পুরোপুরি হয়েছে কিনা আমি জানি না। এটা আমি বলছিলাম সেপ্টেম্বর মাসে যখন রুশ ভারত চুক্তি হয়। জি জাফরুল্লাহ, আমি রুশ ভারত চুক্তির কথা আমি পরে শুনবো। আপনি বলেন যে আজকে যে 36টি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হলো, বাংলাদেশের সংবিধান কি পারমিট করে? এই জন্য আপনি মুক্তিযুদ্ধ করেছেন, এই দৃশ্য দেখার জন্য? এটা কনডেম করছি, ভুল কাজ, জঘন্য কাজ, এটা কলঙ্কনীয় কাজ। এটাকে আমি ক্ষমার কথা। আপনি কি তাদের গ্রেফতার ও বিচার চান? নিশ্চয়ই সেটা চাই। আজকে কিন্তু এদেরকে তাল দিয়েছেন তো আওয়ামী লীগ, আজকে হেফাজতকে মাথায় উঠিয়েছেন কারা? আন্দোলন। তাহলে 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 জাফরুল্লাহ, আপনি কেন বললেন যে হেফাজতের কর্মসূচিতে বাধা না দিতে? যদি বাধা না দিত, আজকে এই 7-7টি প্রাণ নিশ্চয়ই এই তাণ্ডবের মধ্যে পড়তো না। ধর্মঘট গণতান্ত্রিক অধিকার, আমাদেরকে একটু ধৈর্যশীল হয়ে শুনতে হবে। ধৈর্যশীল মানে হচ্ছে এরকম যে যা খুশি তাই বলে দিব, ব্যাপারটা এরকম? আমার কথা বলতে দেবেন না? জি জি, বলুন বলুন বলুন। যেমন কি হঠাৎ তারা বঙ্গবন্ধুকে, আমরা আমি অত্যন্ত শ্রদ্ধা করি তাকে আপনি শ্রদ্ধা না করতে পারেন, কিন্তু তাকে উপহাস করার, তাকে নিয়ে বিদ্রুপ করার কারো অধিকার কারো নাই, কিন্তু বিদেশি তো নাই। আজকে তার মৃত্যুর 46 বছর পরে গান্ধী পিস প্রাইজ দিয়েছেন। ঠিক এমন মুহূর্তে এটা কারণটা কি? এই প্রাইজ তো 21 বছর আগে ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে। 21 বছর আগে ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের পরে বঙ্গবন্ধুকে দেওয়া কি বঙ্গবন্ধুকে সম্মান জানানো হয় না, তাকে বিদ্রুপ করা হচ্ছে? সেজন্য কি হরতাল, মানে সেই জন্য হরতাল দিতে হবে? বা হরতালের ইস্যুতে কি এই কথাটা বলা উচিত ছিল নাকি? নাকি আমার যা কিছু থাকবে? আমি জাফরুল্লাহ, মানে একটা ছোট্ট যে ইস্যু পেলেই কি রাজনীতি করতে হবে? আজকে মানুষ ধর্মঘট করার অধিকার আছে, হরতালের অধিকার আছে। তো হরতালকে যেন তারা এই জাতীয় বিশৃঙ্খলায় জড়িত না হয়, সেটাকে টেকসফুলি করার দায়িত্ব সরকারের। এই ক্ষেত্রে আমি সরকারকে সমর্থনই করব। আজকে আমি একটু কথা বলি, কারণ স্যার কথা বলুক। সুজন ভাই জাফরুল্লাহ স্যারকে কথা বলার সুযোগ দিতে হবে, এবং মানে সেটি তিনি সমর্থন করছেন। কিন্তু মানে একটু স্কোপ পেলে, যে এই ধরনের এই ভ্যাকসিন নিয়েই আমরা যে ধরনের অপরাজনীতি দেখেছি, আপনার কি মনে হয় যে সবকিছু নিয়ে রাজনীতি করতে হবে? না, সবকিছু নিয়ে কোনো হত্যার বিরুদ্ধে একটা হরতাল হতেই পারে। এই যে আজকে ইয়াং 5 জনকে যে মারা গেল হাতাদারিতে, তারা জঘন্য খুনি হতে পারে, কিন্তু তাকে মারার অধিকার আমার নেই। আচ্ছা, জাফরুল্লাহ, যারা এই গুজবটি রটালো বাইতুল মোকাররমে সেই দেলোয়ার হোসেন সাঈদীর ফেসবুক পেজ থেকে, তাদের উদ্দেশ্যে কি আপনার বলার আছে কিছু? গেছে না যায়নি,
না এবং 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 যারা ওদেরকে কোথায় গুলি মারছে? করলো, পিস্তল উঁচিয়ে যে গুলি করলো এবং হচ্ছে ঘোড়ায় চড়ে যে তলোয়ার নিয়ে শোডাউনটা করলো, জাফরুল্লাহ সাহেব কি এই জায়গাগুলো দেখেছেন কিনা আমি জানি না। এবং উনি কিন্তু আপনি নিজেই কিন্তু বলেছেন একজন মানুষকে আমি সম্মান করতে না পারি কিন্তু অশ্রদ্ধা করার অধিকার আমার নাই। তাহলে মোদীকে আমি ব্যক্তি হিসেবে সমর্থন করতে না পারি কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কি তাকে আমি অসম্মান করতে পারি? রাষ্ট্র হিসেবে কি বাংলাদেশের এটা শোভা পায় কিনা? আপনি একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন এটা? সাল্লাতে যে সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে এটা তো বিএনপি করে নাই, এটা তো আওয়ামী লীগের করছে। তারা ক্ষুব্ধ ছিল, তারা মোদীকে আমন্ত্রণের জন্য। এখানে সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের লোক এবং আওয়ামী লীগের একজন মাত্র বিএনপি আছে, হলো সজল সরকার। এইসবকে নিয়ে ছোটখাটো জিনিস নিয়ে তর্ক না করে আমাদের দেখা উচিত সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো পরিচয় হয় না, আসলে রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। কখনো আলো দেখতে পাবো না। আচ্ছা, তাহলে যেটি হচ্ছে সুজন ভাই, আমি একটু জাফরুল্লাহ স্যারকে একটু বলতে চাই যে সবকিছু নিয়ে রাজনীতি করতে হবে এবং কেন গান্ধী পুরস্কার পরে এগুলো কথা বলতে হবে। আবার যখন আমরা ভ্যাকসিন নিয়ে জাফরুল্লাহ স্যারেরই বিখ্যাত মন্তব্য, মানে সেই মন্তব্য বাংলাদেশের মানুষ যেভাবে নিয়েছে, এটাও কি কখনো নিজের বিবেককে প্রশ্ন করেছি আমরা কেউ? আমরা যদি সহকর্মীরা একটু সেই বক্তব্যটা একটু চালায় যে ভ্যাকসিন নেবেন কিন্তু ভ্যাকসিন পাবেন তো, নিতে তো চান, পাবেন তো, এটা কতটুকু নিরাপদ? যে এই ভ্যাকসিন ভারতে টেস্টেড, আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমরা মুরগির ভ্যাকসিন তৈরি করি, ওই ভ্যাকসিনেই যে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কোভিডের ভ্যাকসিন বলে চালাবে না, তার গ্যারান্টি কে দেবে আমি জানি না, আপনারা দিতে পারেন। এটা যে কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না, তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। এবং এই ধরনের প্রচার প্রচারণাগুলো যখন আমরা দেখছি তখন মনে হয় যে ন্যূনতম রেসপন্সিবিলিটি, দায়িত্বহীনতা আছে বলে তো মনেই হয় না। এবং এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট হয় কিনা সেটিও নতুন প্রজন্মের সন্তানরা আমাদেরকে জিজ্ঞেস করে। মোস্তফা জব্বার, আপনার কাছে আসবো এবং তার আগে সুজন ভাইকে একটু সুযোগ দিতে চাই। সুজন ভাই, নিশ্চয়ই আপনার অনেক প্রশ্ন রয়েছে। আমার কিছু প্রশ্ন না, একটা প্রশ্ন। জাফরুল্লাহ স্যার যেটা বললেন যে 5 জন জওয়ানকে মারা হয়েছে, এই জওয়ানকে কি থানার ভিতরে বা কোন অ্যাসিল্যান্ডের ওইখানে মারা হয়েছে না মাদ্রাসার ভিতরে ঢুকে মারা হয়েছে? যদি জাফরুল্লাহ সাহেবের বাসায় যদি কেউ আক্রমণ করতে যায় তাহলে উনি কি ওখানে বসে বসে বাঁশি বাজাবেন না ওদের থেকে নিজেকে যারা রাষ্ট্র আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি 1972 সাল থেকে 75 এবং পরবর্তী এরশাদ সরকারের আমলে আপনি বাংলাদেশের অনেক ক্ষতি করেছেন। এদেশের জ্বালা পোড়াও অত্যাচারের অগ্নিসংযোগের রাজনীতির সাথে আপনি যুক্ত ছিলেন। আজ আপনি আবার সেই বিএনপির সাথে যুগ দিয়ে আপনার সেই পুরনো চেহারাকে, সে ডক্টর অলসন, যে অলসনের সহযোগিতায় আপনি 1972-73 সালে বাংলাদেশের একটি পারপাটের যুব সমাজকে দিয়ে এদেশে অগ্নিসংযোগের রাজনীতি করেছিলেন, থানা বাড়ি আক্রমণ করেছিলেন। আজকেও থানা বাড়ি আক্রমণ হয়েছে, আজকেও আমাদের রাষ্ট্রীয় স্থাপনা সিলিন্ডার অফিস আক্রমণ হয়েছে। সেখানে যারা আক্রমণ করতে গেছে তারা কারা? তারা কি গুলি খাওয়ার যোগ্য না তাদেরকে আদর পাওয়ার যোগ্য? সুতরাং আপনি বলছেন হরতাল, ঠিক আছে হরতাল করেন। চট্টগ্রামের কোন জনগণ আজকের এই হরতালকে সমর্থন করে নাই। শুধুমাত্র হাটাদারি মাদ্রাসার সামনে কিছু ছেলে, কেউ চট্টগ্রামের না, সবাই বাইরে, আউটসাইডার। তারা ওইখানে ওই জায়গাটাকে ব্লক করেছিল। আইন শৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে যাতে আরো কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয়, বিশেষ করে আপনার মতন লোকরা যাতে বিরক্ত না হন, সেই জন্য তারা কিছু করে নাই। কিন্তু এখনো খাগড়াছড়ি থেকে আরম্ভ করে চট্টগ্রামে এখন মানুষের ফসল, নতুন ফসল ওঠার সময় মানুষের সব শাকসবজি আসা, ওখানে ফল ফলাদি আসে, সবকিছু পৌঁছে নষ্ট হচ্ছে। আমরা আমাদের সঙ্গে নিখিল ভাই আছেন, যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাই আছেন, মইনুল হোসেন খান নিখিল, তার কাছে আমরা যাব। যে বিশেষ করে নিখিল ভাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বশীলতার জায়গায় যদি থাকতো তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে যে 36টি প্রতিষ্ঠানে আজকে অগ্নিসংযোগ করা হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে আবারও বলেছেন যে আর ধৈর্য রাখা আসলে ঠিক হবে না। কিন্তু গুজব রুটিয়ে এই ধরনের
আর কতকাল আমাদের দেখতে হবে? নিখিল ভাই, একদম ছোট করে একটা বিরতির পর আবারও আপনাকে আমি সুযোগ দেব। আমাকে ছুটি দেন। জি নিখিল ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি নিখিল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি শুরু করব? জি 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 জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতেই মুজিব শতবর্ষ। জি, আমরা যদি একদম পয়েন্টসে আছি, কারণ একদম পয়েন্টে যদি যে একেবারে মানুষের নিরাপত্তাটাই এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দিনে আপনাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আসলে হেফাজতের এই তাণ্ডব লীলা নিয়ে আমরা যুব সমাজ কিন্তু চিন্তিত নই, কারণ হেফাজতের উপর ভর করেছে আমাদের জাফরুল্লাহ সাহেব এখানে আছেন, ওনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম। মিথ্যা কথা। জামাত ইসলাম তারা ভর করেছে। আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওনারা 92 দিনের হরতাল অবরোধ ডেকেছিলেন। সেই হরতাল অবরোধে ওনারা এই বাংলাদেশের 165 মানুষকে আগুনে পুড়ে হত্যা করেছেন। ওনারা এই হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে কিছুক্ষণ পূর্বেই আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম টিভির পর্দায় যে বিএনপির এক নেত্রী তার এক কর্মীকে নির্দেশ দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালাও প্রয়োগ করার জন্য। কিভাবে মিথ্যা কথা হতে পারে? এটা তো বাস্তব প্রমাণ, এরকম শত শত প্রমাণ আছে, এবং তারা অর্থ ব্যয় করছে বিএনপি জামাত। তা আমরা মনে করি বাংলার যুব সমাজ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে, সে বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা হেফাজতের নেই। শুধুমাত্র আমাদের সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজকে জাফরুল্লাহ সাহেবের অনুরোধে উপস্থাপক বলছেন সরকার ধৈর্য ধারণ করেছেন, কিন্তু আমরা মনে করি এই ধৈর্য ধারণের পিছনেই সরকারের দুর্বলতা বহন করে বলে মনে করে জামাত ইসলাম কিংবা বিএনপি কিংবা হেফাজত ইসলাম, যার কারণে আজকে দর্শক কাজ করার সাহস পাচ্ছে। আমাদের সংগঠন থেকে আমাদেরকে বলা হয়েছে ধৈর্য ধারণ করো, ধৈর্যতার সাথে সবকিছু মোকাবেলা করো। ধৈর্য ধারণ করা মানে দুর্বলতা, সেটা ভেবে যদি তারা একের পর এক জনগণের জানমালকে নিয়ে ছিনিমিনি খেলে হত্যাযজ্ঞ চালায়, তাহলে বাংলার যুব সমাজ তো চুপচাপ বসে থাকতে পারে না। আসলে কাওমি মাদ্রাসা এই এতিম সন্তানদেরকে তারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। সেই সময় দেখছেন শাপলা চত্বরের সেই ঘটনা, এই হেফাজতের এই নেতারা তারা সেদিন শাপলা চত্বরে যখন তাদেরকে সমবেত করো, তখন বিএনপির চেয়ারপারসন কি বললেন? বিএনপির চেয়ারপারসন বললেন তার সংগঠন সকলকে ঝাঁপিয়ে পড়ার জন্য সেই শাপলা চত্বরে যাওয়ার জন্য অনুরোধ জানান। বিষয়টি কিন্তু ক্লিয়ার, এদের যোগসূত্র পরিষ্কার। তারা স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি বিএনপি জামাত, এবং বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন হেফাজতের, সেই হেফাজতের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নিঃসন্দেহে দেশ বিরোধী, দেশের জনগণের বিরোধী, স্বাধীনতার বিপক্ষের শক্তি। এদেরকে এখনই যদি মোকাবেলা করা না হয়, এখনই যদি তাদের মূল শক্তি কোথায় সেটাকে ধ্বংস করা না হয়, তাহলে আমরা মনে করি এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিএনপি জামাত। আমি নিখিল ভাই আসবো বিশেষ করে মাননীয় মোস্তফা জাফর স্যারের কাছে। এই প্রজন্মের যারা তাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি স্যারের কাছে একটু যাব। মোস্তফা জাফর স্যার, আপনার অনুমতি নিয়ে একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। তোরা কি রোজ চা খাস? হ্যাঁ, বাবা বাসায় আসলে চা খাই, গল্প করি। ছোট্ট এক স্বপ্ন জাগে, ছোট্ট এক। এই যে ভালো চার দাম কত? এটা 30 টাকা, এটা 10 টাকা, আর এটা 5 টাকা। তাহলে আমাকে 5 টাকা চাই দেন। বাসায় চা? এত স্বাদের চা? কি চা? তাই নাকি? ইস্পাহানি মির্জাপুর চা বাবা। এমন হাজারো সুখের আয়োজনে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে।
ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। এটা তো খুবই ডেঞ্জারাস স্টান্ট। জানি না আপনার কেন ভয় লাগে না। ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, কিন্তু যদি ভয়কে ভয় পাও তাহলে বড় কিছু করবে কি করে? তাই ডিউ খাও, ভয়কে হারাও। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়। হ্যালো বাবা, বাবা আমার চাকরি হয়ে গেছে। তোমার মেয়ের চাকরি হয়েছে। আপনার কথার মূল্য আমরা বুঝি, তাই কথাকে করেছি আরো সাশ্রয়ী। 34 অথবা 79 টাকা রিচার্জে কথা বলুন সবচেয়ে কম রেট 45 পয়সা প্রতি মিনিট। আমাদের যত কথা আমাদের ফোনে। টেলিটক আমাদের ফোন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। ম্যাগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি যুগের পর যুগ। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক এমন ভাবে পরবেন যেন নাক মুখ পুরোপুরি ঢাকা থাকে। মনে রাখবেন, করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক ব্যবহার করা। সঠিক নিয়মে মাস্ক পরুন, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। জনসচেতনতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। না 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 বাবু, আগে তুমি রাখো। না, আগে তুমি। হোয়াট আ প্রেমিক, হোয়াট আ গরম। হোয়াট আ রিফ্রেশিং। হোয়াট আ শট। আরে এতটুকু পেপসি রাখলি কেন আমার জন্য? এটাও খেয়ে ফেলতি। হোয়াট আ দোস্ত। পেপসি, প্রতি চুমুক রিফ্রেশিং, প্রতি চুমুকে সোয়াগ। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। আছে ভিটামিন সি, কমলার মতো। আছে ক্যালসিয়াম, দুধের মতো। আছে আয়রন, পালং শাকের মতো। হরলিক্স বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। চ্যাম্পিয়ন হতে হলে ঘাম ঝরাতেই হবে। ক্যাচ। ও নো! কোচ, শুধু ঘাম সমস্যা না, কিন্তু ঘাম আর চুলকানি বড় সমস্যা। ক্যাচ। লাইফ বয় কুল ফ্রেশ। চুলকানি হয় জীবাণু আর ঘাম থেকেও। লাইফ বয় কুল ফ্রেশ জীবাণুর সাথে ফাইট করে আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। লাইফ বয় কুল ফ্রেশ এবং লেমন ফ্রেশ। মাম্মা মাম্মা, আমি চকলেট খাবো। মা প্লিজ, থ্যাংক ইউ। অমূল্য এই হাসিগুলো মলিন হয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে। প্রয়োজন দিনে 2 বার ব্রাশ ও নিয়মিত ডেন্টাল চেকআপ। তাই আজই রেজিস্ট্রেশন করুন আর নিকটস্থ ডেন্টিস্টের কাছ থেকে নিন পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল চেকআপ। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে?
ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। ডাভ। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। গোল্ডেন স্পট টিএমটি বার, এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন স্পট, সত্যভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন স্পট। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয়? জানি, নগদ সেরা রিচার্জ অফার দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই। অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা। কি কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। হ্যালো বাবা। বাবা, আমার চাকরি হয়ে গেছে। তোমার মেয়ের চাকরি হয়েছে। আপনার কথার মূল্য আমরা বুঝি, তাই কথাকে করেছি আরো সাশ্রয়ী। 34 অথবা 79 টাকা রিচার্জে কথা বলুন সবচেয়ে কম রেট 45 পয়সা প্রতি মিনিট। আমাদের যত কথা আমাদের ফোনে। টেলিটক, আমাদের ফোন। দর্শক দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিশেষ করে মোস্তফা জাব্বার স্যারের কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে আমার ছোট বোন লীনা পারভিন ওর আলোচনায় ও কিছুটা জানিয়ে রেখেছিল। স্যার, একটা বিষয় মানে আমিও খুব অবাক হই যে ফেসবুক যারা স্থানীয়ভাবে দেখছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাদের পলিটিক্যাল পরিচয়টা কি ছিল, বা জামাত ইসলামের সঙ্গে তাদের এই মুহূর্তে সম্পর্কটা কি, কিংবা জামাতের কোন রকমের মেয়ের জামাই, এই প্রশ্নগুলো যখন আমরা নানাভাবে খুঁজে আমাদের গবেষণায় পাই, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই অপকর্মগুলো তারা বসে করবেই। আবার এই ঘটনাটি সূত্রপাত ঘটেছে 26শে মার্চের দিন, স্বাধীনতার 50 বছরের দিন, সেই সাইদির সন্তানের ফেসবুক লাইভ থেকে, যেখানে বারবার বলা হচ্ছে যে আমাদের কিছু লাশের প্রয়োজন, সেটি না হোক এখানে, নয় চট্টগ্রামে, নয়তো ব্রাহ্মণবাড়িয়া। তো সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই তো যাচ্ছে সবকিছু মিলে। মোস্তফা জাব্বার, কি জানাবেন আমাদেরকে? ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাই লীনাকে। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমাদের নতুন প্রজন্ম এত সুন্দরভাবে এইভাবে পুরো বিষয়গুলোকে চিন্তা করে, এটা আমাদের গর্ব করার মতন বিষয়। ফেসবুক বা ইউটিউব, এই দুটো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের যে ইভালুয়েশন এবং আমাদের যে কর্মকাণ্ড, এটা স্পষ্ট করাটা ভালো। সেটি হচ্ছে যে ইউটিউব মোটামুটি ভাবে কিছু কথাবার্তা শুনে যখন আমরা কোনো ভিডিও সম্পর্কে কোনো কমপ্লেইন করি, সেই কমপ্লেইন গুলোকে মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে রেখে সেগুলা অপসারণ করার চেষ্টা করে, তবু সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ফেসবুকের ক্ষেত্রে আমাদের যে অবস্থাটা ছিল, আমি 2018 সালে প্রথম ফেসবুকের সাথে বসতে পারি, তার আগে তারা আমাদের কোনো কর্তৃপক্ষের সাথে বসতেই রাজি হয়নি। এবং যে অবস্থাটা বিরাজ করে সেটা হচ্ছে যে ওরা এখন আমাদের সাথে বসে আলোচনা করে, কিন্তু আমরা যেই সব আপত্তিকর জিনিসগুলোকে তাদের দৃষ্টিতে আনি, তার সর্বোচ্চ 30% পর্যন্ত তারা আমাদের বক্তব্যকে ধারণ করে, 70%ই করে না। এবং আমরা এটা লক্ষ্য করেছি, যেটা লীনা বলেছে এবং যেটা প্রণব জানালো, যে বাংলাদেশে ফ্যাক্টস ফাইন্ডিং এর জন্য যে লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে অথবা বাংলাদেশের দায়িত্বে যাকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে রাজনৈতিক চরিত্রের যে অবস্থাটি বিরাজ করে, এটা আমরা অবহিত। কিন্তু সমস্যা যে জায়গাটায় দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের কাছে যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি
কেবলমাত্র আমাদের না, ইনফ্যাক্ট সারা বিশ্বেই এরকম আছে যে আমরা কোনো সাইটকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি। আমি যদি চাই ফেসবুক টোটালি ডাউন করে দিলাম, কিংবা ইউটিউব ডাউন করে দিলাম, অথবা যে কোনো ওয়েবসাইটকে আমি ডাউন করে দিলাম, এটা আমরা করে দিতে পারি। স্পিড স্লো করে দিতে পারি, এইটুকু পর্যন্ত পারি। কিন্তু প্রবলেম যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কোনো কমেন্টস অথবা কোনো আইডি পার্টিকুলারলি যেগুলো আছে, যেগুলো হার্মফুল এবং আমরা চিহ্নিত করতে পারি, সেগুলোকে আলাদাভাবে করতে পারি না। এটার ফলে যদি দাঁড়ায় সেটা হচ্ছে ফেসবুকে যে অত্যাচারগুলো চলছে সেগুলোকে আমরা চিহ্নিত করে রিপোর্ট করছি, কিন্তু ফেসবুক তার 70% ক্ষেত্রেই সেগুলোকে এন্টারটেইন করছে না, এবং ইন দ্য নেম অফ কমিউনিটি স্ট্যান্ডার্ড। এবং যেটা লীনা বলল, ওই গণহত্যার ছবিকে তারা ওই কমিউনিটি স্ট্যান্ডার্ডে ফেলে দিয়ে এগুলাকে নৃশংসতা অথবা মানে গণহত্যার ছবিকে হ্যাঁ এইভাবে চিহ্নিত করে তারা সেগুলাকে করেছে। আমাদের দিক থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে এই সমস্যাটা কেবলমাত্র আমাদের হয়নি, ইনফ্যাক্ট আশেপাশের বহু দেশের হয়েছে। সিঙ্গাপুর নতুন আইন তৈরি করেছে, অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে, ফ্রান্স জরিমানা পর্যন্ত করেছে। এবং আমরা লক্ষ্য করেছি ফেসবুক বাংলাদেশে প্রায় 4 কোটি ব্যবহারকারীর কাছ থেকে প্রতি মাসে 3,900 কোটি টাকার রেভিনিউ নেয়, এবং আমাদেরকে ভ্যাট থেকে আরম্ভ করে কোনো কিছু দেয় না। এই অবস্থাগুলোকে আমরা চেষ্টা করেছি সমন্বিত করে। আমাদের আসলে এই মেকানিজমও হয়তো ডেভেলপ করতে পারেনি কেমন করে ফেসবুক থেকে ভ্যাট আদায় করতে হবে। এবং সর্বশেষ যে আপডেটটা আমি দিতে পারি এটা হলো এই যে আমরা সম্ভবত সোশ্যাল মিডিয়ার জন্য একটা সেপারেট অ্যাকশন প্ল্যান সহ আইন প্রণয়ন করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে একেবারে ওই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা সহ অন্যান্য কাজগুলো করতে পারি। এবং যদি কোনোভাবে প্র্যাকটিক্যালি এখন যে অবস্থাটা বিরাজ করছে এইসব ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা ফেসবুক থেকে কিন্তু পাইনি। এই যে 26শে মার্চ থেকে আজকে পর্যন্ত যে গোলযোগগুলো হয়েছে, গন্ডগোলগুলো হয়েছে, যে সন্ত্রাস এবং আগুনের সন্ত্রাসগুলো হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ফেসবুক কোনো ধরনের সহযোগিতা আমাদের ক্ষেত্রে করেনি, যার ফলে আমাদেরকে ফেসবুককে ইনফ্যাক্ট শাটডাউন করতেই হয়েছে। এই যে অবস্থাটা, সেই অবস্থাটা থেকে উত্তরণের আমি কিছুটা সময় নিচ্ছি। তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা পৃথক ব্যবস্থা করতেই হবে, এবং সেই পৃথক ব্যবস্থাটা কার্যকর করা। দুর্ভাগ্যজনক হচ্ছে যে ফেসবুক বা ইউটিউব নিয়ন্ত্রণ করার অথবা পার্টিকুলার কোনো একটা কন্টেন্ট নিয়ন্ত্রণ করার মতন টেকনোলজি সারা দুনিয়াতে কোথাও নাই। আমরা যদি ওই টেকনোলজি পেতাম তাহলে হয়তো আমরা অতি দ্রুত এটাকে ব্যবহার করতে পারতাম। তবে আমি আশ্বস্ত করছি লীনা যে আমরা সহসাই এই প্রযুক্তি মোটামুটি ভাবে যাতে আয়ত্ত করা যায়, আমরা দেশে বিদেশে কাজ করছি। আমরা একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগত নিরাপত্তা এই বিষয় নিয়ে এটি আইন প্রণয়নের নির্দেশ পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। হ্যাঁ বল লীনা। স্যার আপনি হয়তো জানেন যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রিসেন্টলি রিভাইজ হয়েছে, এবং সেখানে তারা কিন্তু স্পষ্ট লেখা আছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নির্ধারণের দায়িত্বটা তারা কিন্তু লোকাল যে এজেন্টদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে ফুল অটোনমি দিয়েছে। লীনা আমি একটু সহযোগিতা করি। আপনি যে কথাটি বলছেন যে লোকাল যে এজেন্ট আছে, এখন ব্যক্তিগতভাবে তাদের তো আমরা চিনি, যে কথাটি বারবার বলছি যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা কি করেছে এই ঢাকা শহরে, বা তারা হাওয়া ভবন সংশ্লিষ্ট কি কাজগুলো করেছে সেগুলো কি আমরা জানি না? কিংবা হেফাজত যে রাতে মতিঝিলে তাণ্ডব করছে তখন কি তারা বসেছিল, তখন তারা কি আপ করেছে, সেই বিষয়গুলো কি আমাদের কাছে তথ্যপাত্র নেই? এই বিষয়গুলো আমরা কাকে বলবো? এই ধারাবাহিকতায় মোস্তফা জাফর স্যার আসলে আমরা আপনি স্যার মোস্তফা জাফর স্যার, লীনা এবং প্রণব দুজনকে আমরা বলছি
আমরাও জানি, কিন্তু এদের নিয়োগকর্তা তো ফেসবুক, এদের নিয়োগকর্তা আমরা না। আমি ইতিমধ্যেই আমাদের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, অনুগ্রহ করে এদের হাতে যদি ফ্যাক্ট ফাইন্ডিং এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড নির্ধারণের বিষয়গুলো থাকে, তাহলে এরা তো বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করার রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের আছে। আমাদের আইন প্রয়োগ করে আমরা এই জায়গাটাই স্যার আপনাকে একটু এই জায়গাটা আমরা একদম, আমি তোমার সাথে একমত, এবং এই বিষয়গুলো নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সহ এজেন্সিগুলো যেগুলো আছে সবগুলোর সাথে আলোচনা করছি, এবং আমি কামনা করছি যে আমরা অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতন পর্যায়ে যাব। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের অসংখ্য প্রিয় মানুষ। মোস্তফা জব্বার স্যার, আপনি আমাদের অসংখ্য প্রিয় মানুষ, এবং আমি প্রায়শই আপনার সম্পর্কে বলি যে একেবারে খালি হাতে যুদ্ধ করতে যে পাকিস্তানিদের থেকে অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে ফিরবে, এরকম মানুষ আপনি, সেটিই করেছেন। অর্থাৎ আপনি এই সমস্ত তুচ্ছ কতগুলো অসভ্যের কাছে করতে পারবেন না, এইটা আমরা কখনো ভাবতেই পারি নাই। নিশ্চয়ই আপনি কিছু একটা রাষ্ট্র বলবেন। হিসেবে আমরা তো এত দুর্বল হতে পারি না, তাই না, যে দুই একজন ব্যক্তি তাদের ইচ্ছা। লীনা, প্রণব, আমরা মোটেই দুর্বল না। আমাদের বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা এই বিষয়গুলোকে বোধহয় যে পরিমাণ উচিত ছিল সেই পরিমাণ গুরুত্বটা আমরা বিভিন্ন সার্কেল থেকে দেওয়াতে পারিনি। আমি আমার কথাটা বলতে পারবো, প্রণব জানে, আমি দীর্ঘদিন যাবৎ লড়াই করেছি। ইনফ্যাক্ট এই যে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন থেকে আরম্ভ করে এখনকার যে প্রক্রিয়ার ভিতরে আছি এবং যে ব্যবস্থাগুলো, সেগুলোর জন্য এক ধরনের যুদ্ধ করে বেড়াচ্ছি, এবং আমি মনে করি দেরি হবে কিন্তু এই যুদ্ধে জয়ী হব। এবং আমি অবশ্যই মনে করি লীনাদের মতন যারা একেবারে নিঃস্বার্থভাবে দেশপ্রেম নিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলোতে কাজ করে, তাদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব এই রাষ্ট্রের, এবং এই রাষ্ট্র এটা নিশ্চিত করবে। তোমরা আমাদের উপরে আস্থা রাখতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আর আস্থার জায়গাটা আপনি বলেই বারবার আপনাকে আমরা পেতে চাই, এবং বারবার আপনার কথা শুনি। আপনার কথা অসংখ্য গুরুত্বের সঙ্গে আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আব্দুল্লাহ স্যার আছেন। স্যারের বোধহয় অন্য একটা শোতে যেতে হবে, তাই সমাপনী এবং শেষ বক্তব্য স্যার কি যুক্ত করবেন? আব্দুল্লাহ স্যার। ধন্যবাদ আপনাকে। আমি সবার বক্তব্য শুনলাম, খুব মনোযোগ দিয়েই শুনলাম, এবং মাননীয় মন্ত্রী মহোদয়, লীনা পারভীন, জাফরুল্লাহ ভাই, সবার কথাই শুনলাম আর কি, সুজন ভাইয়ের কথা শুনলাম। প্রথম কথাটা হলো এই যে প্রযুক্তি, এগুলো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইমেল, যত কিছু বলেন, প্রযুক্তির তো একটা ভালো দিক অবশ্যই আছে। ইউটিউব বা মানুষ তো অনেক কিছু ভালো দেখে, গান বাজনা, সিনেমা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর প্রবন্ধ, কথাবার্তা, বক্তব্য তো শুনে, কিন্তু এই টাইম মানে এই নয় যেটাকে মিসইউজ করবে। মানুষ কথায় কথা বলে এটা আমার গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র। এইটা গণতন্ত্র মানে তো স্বেচ্ছাচারিতা না, যা খুশি তাই। গণতন্ত্র মানে তো ধ্বংসাত্মক চালাবেন, আগুন জ্বালাবেন, পুড়ায় দেবেন, মানুষ পাবেন, হত্যা করবেন। এগুলো তো আমি একজন বা আমরা একজন যারা শান্তিপ্রিয়, এটাকে তো আমরা সমর্থন করতে পারি না। আমি মনে করি যে আমাদের দেশটা তো এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে স্বীকৃত। দেশটা এগিয়ে যেতে দেন না। রাজনীতিতে মতভেদ থাকবে, যার যার মতভেদ আলাদা হইতেই পারে, সবাই যে একজনকে সাপোর্ট করে এমন তো কোনো কথা নেই। কিন্তু এর মানে এই নয় যা খুশি, যেখানে যে তাণ্ডবলা দেখলেন 36টা জায়গায় যে আগুন দেওয়া, পুড়ায় দেওয়া, ধ্বংস করা, এই যে এই ঘটনাগুলো ঘটলে এটাকে করার উদ্দেশ্য তো একটাই, দেশ যে আগে যাচ্ছে এটাকে লাগাম টেনে আবার একটু পিছন দিকে নেওয়া। এটাকে তো আমি শান্তিপ্রিয় লোক হিসাবে সমর্থন করতে পারি না। আপনি রাজনীতি করেন, মতভেদ থাকতে পারেন, আমরা ধরে তাই করেন, তো এর মানে এই নয় আপনি ধ্বংসাত্মক চালবেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাহলে তো দেশটা আগাবে কেমনে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছেন, দেখবো, দেখছি, এসব করছে, এই হুমকি টুমকি, এসব সারা জন শুনিয়ে আসলাম। দেখি তারা করছেন না কেন বসে থাকাছেন তারা? যারাকে একটু টের পান নাই, তার কি গোয়েন্দা বাহিনী ছিল না? এই যে সুজন ভাই যে বললেন যে শস্যের মধ্যে ভূত রয়ে গেল কিনা, আমার মনে হয় যে এটা বোধহয় একটু ভালো করে দেখা দরকার। নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করলো? ওরা ইচ্ছে মতো আগুন জ্বালালো, দিয়ে গেল, জ্বালায় চলে গেলো, কিছুই হলো না প্র্যাকটিক্যালি। এটা তো আমি সাপোর্ট করি না, করতে পারি না। আমার মনে হয়
যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা সঙ্গে যারা জড়িত তাদের বোধহয় একটু কঠোর হওয়া দরকার। বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন, উনি বললেন যে তার যে অসমাপ্ত কাজ হয়তো অনেক কিছু পারছেন সত্য, কিন্তু করতে তো হবে। জনগণের নিরাপত্তার সাথে, মানুষের সাথে, দেশের ভালোর জন্য কিন্তু করতে হবে। এই হবে হবে হচ্ছে এইসব আমরা আর কতদিন শুনবো? আমার মনে হয় এইসব শোনার বোধহয় আর সময় নাই। আপনারা কার্যকরী একটা পদক্ষেপ নেন। এই দেশের মানুষ ম্যাক্সিমাম লোক কিন্তু, আমার তো মনে হয় 99% লোক বোধহয় শান্তিপ্রিয়, মুষ্টিময় কিছু লোক। এগুলো তাণ্ডব লীলা চালাবে, আগুন সন্ত্রাস চালাবে, ধ্বংসলীলা চালাবে, এটা বোধহয় আর করতে দেওয়া উচিত হবে না। আজকে যারা তাণ্ডব চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এসব অসংখ্য ভিডিও ফুটেজ, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এসব করছো, এবং উত্তরে বলছে যে বড় হুজুরে বলছে তাই করছি। এটা যদি মানে এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? স্যার অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, একদম ছোট বিরতি। থাকুন এটি নিউজের সঙ্গে। হ্যালো বাবা, বাবা আমার চাকরি হয়ে গেছে। তোমার মেয়ের চাকরি হয়েছে। আপনার কথার মূল্য আমরা বুঝি, তাই কথাকে করেছি আরো সাশ্রয়ী। 34 অথবা 79 টাকা রিচার্জে কথা বলুন সবচেয়ে কম রেট 45 পয়সা প্রতি মিনিট। আমাদের যত কথা আমাদের ফোনে। টেলিটক আমাদের ফোন। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর, আর সেন্ড মানি করুন ফ্রিতে। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই। ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। না 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 বাবু, আগে তুমি রাখো। না, আগে তুমি। হোয়াট আ প্রেমিক, হোয়াট আ গরম। What a refreshing. What a shot. আরে এতটুকু পেপসি রাখলি কেন আমার জন্য? এটাও খেয়ে ফেলতি। What a dost. Pepsi, প্রতি চুমুক রিফ্রেশিং, প্রতি চুমুকে সোয়াগ। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা? হ্যাঁ, মোবাইলে টাকা জমাই তো। জানোস না নগদেই সবচেয়ে বেশি লাভ দেয়? হ্যাঁ জানি তো, নগদে টাকা জমাইলে সবচেয়ে বেশি লাভ দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা তোরে কে কইছে? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর, আর সেন্ড মানি করুন ফ্রিতে। এটা তো খুবই ডেঞ্জারাস স্টান্ট। জানি না আপনার কেন ভয় লাগে না? ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, কিন্তু যদি ভয়কে ভয় পাও তাহলে বড় কিছু করবে কি করে? তাই টিউ খাও, ভয়কে হারাও। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। ডাভ। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর, আর সেন্ড মানি করুন ফ্রিতে। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই। ফল আর ভিটামিন এ, বি ও সি এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। চ্যাম্পিয়ন হতে হলে ঘাম ঝরাতেই হবে। ক্যাচ। ও নো!
কোচ শুধু ঘাম সমস্যা না, কিন্তু খাবার চুলকানি বড় সমস্যা। ক্যাচ লাইফ বয় কুল ফ্রেশ। চুলকানি হয় জীবাণু আর ঘাম থেকেও। লাইফ বয় কুল ফ্রেশ জীবাণুর সাথে ফাইট করে আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। লাইফ বয় কুল ফ্রেশ এবং লেমন ফ্রেশ। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেলের স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড, তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। ডাভ। আমি চকলেট খাবো। মা প্লিজ। থ্যাংক ইউ। অমূল্য এই হাসিগুলো মলিন হয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে। প্রয়োজন দিনে 2 বার ব্রাশ ও নিয়মিত ডেন্টাল চেকআপ। তাই আজই রেজিস্ট্রেশন করুন আর নিকটস্থ ডেন্টিস্টের কাছ থেকে নিন পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল চেকআপ। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন, তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুক বন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদে সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। সবাই সুযোগ পাবো একবার করে, কিন্তু কম সময়ের জন্য, একদম 30 সেকেন্ড করে আমরা সময় পাবো। নিখিল ভাই, একদম 30 সেকেন্ডে আপনার সমাপনী মানে শেষ বক্তব্য কি হওয়া উচিত? আনমিউট করে কথা বলবেন। জি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ নিখিল ভাই, আপনার 30 সেকেন্ডে আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ জি 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 হ্যাঁ বলুন, এবার শুনতে পাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করতে চাই, যারা বিত্তবান লোক আছে, যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, যারা এই মাদ্রাসাকে অনুদান দেয়, যে তাদের অনুদানে মাদ্রাসা পরিচালিত হয় এবং এতিম বাচ্চাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য মাদ্রাসায় আমরা অনুদান দিয়ে থাকি। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যারা মাদ্রাসা পরিচালনা করেন তারা কোন পথে হাঁটে। তারা এই অসহায় শিশুদেরকে কাজে লাগিয়ে তারা নিজেদের আখের গুছানোর চেষ্টা করে, নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে। সংগত কারণে আমরা অনুরোধ করতে চাই দেশবাসীকে যে আমরা এই বিষয়ে সজাগ থাকি। আর বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসার সাথে সম্পৃক্ত, প্রত্যেকেই মাদ্রাসার বিভিন্নভাবে অনুসারী হয়ে
হয়ে থাকি আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি সজাগ থাকি, আমরা যদি মাদ্রাসাগুলোর দিকে অসংখ্য ধন্যবাদ নিখিল ভাই। জাফরুল্লাহ স্যার 30 সেকেন্ড সময় আপনাকে দিতে চাই। জাফরুল্লাহ স্যার, সমাপনী বক্তব্যে কি বলবেন? মাদ্রাসাকে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে সরকার, সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ব্যক্তিগত সরকার, 5,000 দুটা কথা বলে শেষ করবো। প্রণব, আমি লক্ষ্য করেছি যখনই তুমি আমাকে একটা চরিত্র হননের জন্য দুটা জিনিস বলে দাও, বিএনপির সাথে আমার কোনো সম্পর্ক, কখনো আমি তার উপদেষ্টা ছিলাম না, কোনো সদস্য ছিলাম না, এই কথাটা বলে মিথ্যাচার করা। দ্বিতীয় কথাটা বলতে চাই, এটা সরকার মধ্যে শুধু আমার ভালো কথা শুনে, সরকারকে আমি বলেছিলাম ভ্যাকসিন খুব ভালো কাজ, ভ্যাকসিন সবার নেওয়া উচিত, প্রধানমন্ত্রী নেওয়া উচিত, আমি নেবো, আমি নিয়েছি, কিন্তু এখানে ভ্যাকসিনকে প্রাইভেট সেক্টরে দেওয়া উচিত হবে না। স্যার, এগুলি আপনি এখন বলছেন, কিন্তু আপনি যখন কেরানীগঞ্জের পানি, মুরগি, অমুক তমুক এই কথাগুলো সাধারণ মানুষ কতটা বাজে ভাবে নেয়, নিশ্চয়ই আপনার গণস্বাস্থ্য থেকে একটা গবেষণা সেল করা উচিত, সেখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন। আর আপনি বিএনপির সাথে সম্পৃক্ত এই কথাটা আমরা এখান থেকে বলিনি, বলেছেন যারা আমাদের অতিথি আছেন তারা বলেছেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে কতটা সম্মান করি, এবং নিশ্চয়ই আপনি আমাদের অনেক আয়োজনে আপনি থাকেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে কথা বলতে হবে যুক্তি নির্ভর, কারণ যা খুশি তাই বলে দিলে ফ্রি স্টাইল একটা জাতি এই কারণে স্বাধীন হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সুজন ভাই আছেন। সুজন ভাই, একদম 30 সেকেন্ড সময় আপনি পাবেন। সুজন ভাই, বলছি যে সব কওমি মাদ্রাসা এটার সাথে যুক্ত না, কিছু কিছু কওমি মাদ্রাসা লম্বা জুব্বার ভিতরে ওনারা ঢুকে পড়েছেন। এই যে ওনারা কোনদিন স্কুলের ছাত্রদের স্কুল ব্যাগ আর কাঁধের ব্যাগ নিয়ে ওনারা বেরোন, কখনো মাদ্রাসার ছাত্রদের জুব্বার ভিতরে ঢুকে পড়েন। সুতরাং এই যে পরজীবী শ্রেণী যারা রাজনৈতিক মাঠে পরাজিত হয়েছে, তারা এখন বিভিন্ন কাজে আসতেছে। আমি বলবো যে সচেতন জনতা সেই ভালো অস্ত্র, প্রয়োজনে হলে হয় সকলে সশস্ত্র। আমরা ঐক্যবদ্ধ থাকবো বাঙালিরা, এই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে আমরা আবার পরাজিত করে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ। মোস্তফা জাব্বার স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, তার আগে 30 সেকেন্ড সময় আমি লিনাকে দিতে চাই। লিনা, 30 সেকেন্ড সময়। আমি একদম সংক্ষেপে বলতে চাই, মাদ্রাসার কোমলমতি শিশু সহ দেশের আপামর জনতার নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্রকে এটা স্বীকৃতি দিতে হবে। এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কখনো সাম্প্রদায়িক রাষ্ট্র হবে না, এবং রাষ্ট্র হিসেবে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত থাকবে সরকারকে সেখানে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। মোস্তফা জাব্বার স্যার, শেষ করব, আপনার শেষ কথা হবে। মোস্তফা জাব্বার স্যার। আমি আমাদের সুজন ভাই একটা কথার সূত্র ধরে শেষ করব। সুজন ভাই ইয়াহিয়া খানের সাক্ষাৎকারের কথা যেটা বলেছিলেন, ইয়াহিয়া খান আসলে সত্য কথাই বলেছিলেন। ইয়াহিয়া খানের যুদ্ধ শেষ হয়নি, 71 সালে তারা যুদ্ধ শেষ করেনি, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমরা আসলে এই 71 থেকে এখন পর্যন্ত আমরা যুদ্ধে আছি, এবং এই যুদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করার জন্য একদম স্পেসিফিক্যালি বঙ্গবন্ধু যে 4টি নীতিমালার উপরে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন, সেই 4টি নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাটা আমাদের সকলের একদম নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমরা এই দায়িত্বটা পালন করব, তাহলেই বাংলাদেশে এই সাম্প্রদায়িকতা, সন্ত্রাস অথবা এই ধরনের পাকিস্তান বানানোর যে কুচক্রী মহল, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। ইয়াহিয়া খানের ভাষণের কথা বলছি আমরা। 1971 সালের 16ই ডিসেম্বর রাত 1:10 জাতির উদ্দেশ্যে মদ্যপ অবস্থায় ইয়াহিয়া খান বলছেন ইয়ে জং জারি রহেগা। আর বাঙালিরা অবশ্যই মদ্যপ নয়, এই প্রজন্ম তো নয়, বাঙালির বাঙালি বুদ্ধি আছে, অবশেষে শেষে সেই বুদ্ধি অ্যাপ্লাই করতেই হবে। তো সেটি করা ছাড়া আর কোনো উপায় নাই, সেটি করতে বাধ্য হব। তো সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ থাকলো। শুভরাত্রি।
প্রতি ঘন্টায় হোক আপনার জন্য আনন্দময়। মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন প্রতি ঘন্টায় টিভি ফ্রি। বাধা জীবনেরই অংশ, কিন্তু বাধা পেরোনোটাই এগিয়ে যাওয়া। থেমে না গেলে নতুন গল্পটা ওখান থেকে শুরু। প্রতিদিন নতুন বাধা, নতুন লক্ষ্য, প্রতিদিন কঠিন পরিশ্রম, প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ, নিজেকে ছাড়িয়ে যাওয়া, প্রতিদিন তৈরি হওয়া আগামীকালের জন্য। এ যেন নিজেরই এক নতুন ভার্সন, নিজেরই নতুন উচ্চতা, নিজেরই নেক্সট লেভেল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো আমরাও বিশ্বাস করি এভাবে প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করে, নিজেকে আপগ্রেড করে আমরাও পৌঁছে যাব বিশ্বের সবার কাছে। মিনিস্টার, লক্ষ্য এবার বিশ্বজয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জালালাবাদের রঙিন টিন। জালালাবাদের রঙিন টিন, টিনের সেটটিকে বেশি দিন। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন নিশ্চিত ছাড় ও ঘন্টায় ঘন্টায় এসি ফ্রি। ওয়ালটন, আমাদের পণ্য। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ। সিআরএম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড। বাইজেদ স্টিল, কোর অফ এক্সেলেন্স। সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি উইথ সার্টিফাইড নেটফ্লিক্স গুগল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এখন ইউটিউব, ব্রাউজিং, মিউজিক, মুভি সবই চলবে আপনার ভয়েস কমান্ডে। সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি উইথ সার্টিফাইড নেটফ্লিক্স। ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজ করে গেছি। ইলেকট্রিকের কাজটাই সবচেয়ে ভালো করতাম, তাই বিদ্যুৎ লাইনের কাজটাই শুরু করলাম। লাইনের কাম আসলে দিন রাত নাই ছুটে যাইতাম। একদিন খবর আসলো এক জায়গা লাইন পড়ে গেছে। ঠিক করতে বলে উঠলাম। ছোট্ট একটা ভুলের কারণেই জীবনটা বদলাই গেল। কেমনে চলবো, পরিবার বাচ্চারে কি খাওয়াবো বুঝে উঠতে পারতেছিলাম না। পায়ের উপর ভরসা করেই বাড়ির সামনে ছোট একটা দোকান দিলাম। টুকটাক বেচা কেনাও শুরু করলাম। কিন্তু খেয়াল করলাম বেশিরভাগ মানুষ দোকানে না এসে বাজারে চলে যায়। ভাই বিকাশ তো নাই। আচ্ছা ঠিক আছে, বাজারে গেলাম। ঠিক আছে। তখন বুদ্ধি খাটাইলাম, মানুষের তো বিকাশ লাগে, তাইলে আমার দোকানেও বিকাশ আনবো। গ্রামের সবাই এখন আমার দোকানে আসে, বিকাশ করে, সেই সাথে সদাই পাতিও কিনে নিয়ে যায়। এত কষ্টের জীবনে আমার স্ত্রী আমার পাশে থাকে, সবসময় সাহায্য করে। আমার স্বপ্ন আমার এই দোকানটা একদিন অনেক বড় সুপার শপ হবে। কামরুলের মতো অদম্য ইচ্ছাশক্তিতে অটল মানুষগুলো যখন ঘুরে দাঁড়ায়, তখন বিকাশ হয় যে কোনো সম্ভাবনার। সম্ভাবনা বিকাশের এমন গল্প আপনার বা আশেপাশের কারো থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন। সেরা গল্পগুলো আমরা ছড়িয়ে দেব সারা দেশে। কোটি মানুষের এগিয়ে চলায় বিকাশ। প্রতি ঘন্টায় হোক আপনার জন্য আনন্দময়। মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন প্রতি ঘন্টায় টিভি ফ্রি। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। ওয়ালটন টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন নিশ্চিত ছাড় ও ঘন্টায় ঘন্টায় এসি ফ্রি। ওয়ালটন, আমাদের পণ্য। গোল্ডেন স্পট টিএমটি বার। এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন স্পট। সত্য ভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন স্পট।
সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার। হ্যালো বাবা, বাবা আমার চাকরি হয়ে গেছে। তোমার মেয়ের চাকরি হয়েছে। আপনার কথার মূল্য আমরা বুঝি, তাই কথাকে করেছি আরো সাশ্রয়ী। 34 অথবা 79 টাকা রিচার্জে কথা বলুন সবচেয়ে কম রেট 45 পয়সা প্রতি মিনিট। আমাদের যত কথা আমাদের ফোনে। টেলিটক আমাদের ফোন। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। ওয়ালটন নিয়ে এলো তোলপাড় অফারে নিশ্চিত ছাড়। ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশ এবার। ওয়ালটন। নাশকতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, নির্দেশনা প্রধানমন্ত্রীর। এবং 9 মাসের মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত, আরও 35 মৃত্যু। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। জানিয়ে দিচ্ছিলাম আনোয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। নাশকতা, সহিংসতা বন্ধ না হলে কঠোর হবে সরকার। হেফাজতে ইসলামের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন সরকারের মন্ত্রীরা। বিস্তারিত দেখব আরিফ জামালের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর উপলক্ষে গত কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। এমন অবস্থায় রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই জাতীয় ক্ষয়ক্ষতি সকল প্রকার উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের জালমান সম্পদ রক্ষার্থে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশুদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তার। এদেরকে ঢাল হিসাবে নিয়ে এদেরকে ব্যবহার করা, নিরীহ ছেলেদেরকে, এটাও আমি মনে করি যে এটা তারা খুবই অন্যায় কাজ করছেন। হেফাজতের এই সহিংসতার পেছনে কারা আছে তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যেহেতু আমরা ধৈর্য সহকারে আমরা দেখছি, এখন আর আমরা নিশ্চয়ই এগুলির প্রতিকার করব, প্রতিহত করব, এদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। এর পিছনে কারণ যেটা আমরা অনুমান করছি যে পূর্বে যে জঙ্গিরা যে ধরনের একটা নাশকতা করার জন্য প্রচেষ্টা নিয়েছিল সেই রকম হতে পারে, জামার শিবির হতে পারে, এবং বিএনপির এরাও মদত দিতে পারে। এই সবগুলি আমরা খতিয়ে দেখছি। আলাদাভাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণের জানমাল রক্ষা এবং রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। হেফাজতের প্রয়াত আমিরের মৃত্যু নিয়ে তার পরিবারের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। যারা হামলা করেছিল, হাঙ্গামা করেছিল, মাওলানা আহমদ শফির সেই অক্সিজেন টিউব তারা খুলে নিয়েছিল এবং সেই কারণে তার মৃত্যু হয়েছে। যারা নিজেদের আমিরকে হত্যা করার মতো অপকর্ম করে, তাদের হাতে ধর্ম, রাষ্ট্র কোনোটাই নিরাপদ নয়। কারণ রাজনৈতিক অভিলাষের ঢাল না হতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য আপনারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবেন না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ বাড়ছে, আর এজন্য যে কোনো অনুষ্ঠান আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আলোচনা সভায় এর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনার কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বড় আকারে করা সম্ভব হয়নি। ওই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ব্যক্তিদের ভিডিও বার্তা পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এসব ভিডিও বার্তা আগামী 16 ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে চালানো হবে বলে জানান তিনি। এ সময় করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী সবাইকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন। উদযাপনের ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। 5টি বছর আবার থেকে আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদেরকে সব অনুষ্ঠানই আবার একটু সচেতনভাবে করতে হবে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সেদিকে দৃষ্টি দেওয়া, নিজেরাও মেনে চলা, এই ব্যবস্থাগুলি প্রত্যেকের হাতে নিতে হবে। প্রাইম নিউজে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। চ্যাম্পিয়ন হতে হলে ঘাম ছড়াতেই হবে। ক্যাচ। কোচ, শুধু ঘাম সমস্যা না, কিন্তু ঘাম আর চুলকানি বড় সমস্যা। ক্যাচ। লাইফ বয় কুল ফ্রেশ। চুলকানি হয় জীবাণু আর ঘাম থেকেও। লাইফ বয় কুল ফ্রেশ জীবাণুর সাথে ফাইট করে আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। লাইফ বয় কুল ফ্রেশ এবং লেমন ফ্রেশ। বাবা, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল শেষ। আজ কিন্তু তাড়াতাড়ি ফিরবে। ভাবি, বেতন দিয়ে এলাম, এত ঝামেলা। ঝামেলা কেন হবে? এই যে একদম সহজ। আজও দেরি। হ্যাপি অ্যানিভার্সারি। ব্যস্ততা তো থাকবেই, তাই বলে দায়িত্ব তো এড়ানো যায় না। জীবনে একটু স্মার্ট হলেই কিন্তু এই ছোট বড় আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করা যায় অনায়াসে। আমার ব্যস্ত জীবনকে সহজ করতে সব সময় আছে মধুমতি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ গো স্মার্ট। নিরাপদ ও ঝুঁকিমুক্ত মধুমতি ব্যাংক হিসেবের মাধ্যমে সহজ ও দ্রুত মধুমতি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ গো স্মার্ট আপনার জীবনকে করবে নির্ঝঞ্ঝাট। স্মার্ট জীবনের স্মার্ট সমাধান, গো স্মার্ট। বলটার মধ্যে মনটা পড়ে আছে। ম্যারাডোনা হইতো ট্রেনিং পাইলে ঠিকই হোম। হ্যাঁ, আইবো এই ধান খেতে তোরে ট্রেনিং দিতে। আইবো চাচা, চাইলেই আইবো। গ্রামীণ ফোন 4G যার দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণ ফোন। লক্ষ্য একটাই, এমন এক সৃষ্টি যা করবে ইতিহাস, প্রতিষ্ঠা করবে স্বপ্নের বুনিয়াদ। শুধু পানি, ট্যাঙ্ক, অন্য কোনো কিছুই ফল আর ভিটামিন A, B ও C এর গুণে ভরপুর তৃপ্তিকর ট্যাংয়ের মতো তেষ্টা মেটায় না। মেশান ট্যাংয়ের জাদু। চান্দা কই? চান্দা দে। সাথে বিস্কিট। যারা গিয়ার খায় তারা একটু বেশি পায়, তাই তো গিয়ারের সাথে বিস্কিট ফ্রি। মাগো, এমনি নাচলে মানুষে খারাপ কইব। সেই খব্বা, একদিন পুরো দুনিয়া হাততালি দিব। হইছে থাম, এই অজব পারাগা থেইকা কেউ তোরে চিনবো না। চিনবো, সবাই চিনবো। গ্রামীণ ফোন 4G যার দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণ ফোন।
চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। ম্যাগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি যুগের পর যুগ। সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পুরনো রেফ্রিজারেটর বদলে ঘরে নিয়ে আসুন সিঙ্গার সাইড বাই সাইড রেফ্রিজারেটর। সিঙ্গার স্পেশাল কল রেট পেতে দৌড়ের উপর সবাই। এয়ারটেল স্পেশাল কল রেট রিচার্জ ছাড়াই। ডায়াল *123*048#। এয়ারটেল। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। ম্যাগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি যুগের পর যুগ। এটা তো খুবই ডেঞ্জারাস স্টান্ট, জানি না আপনার কেন ভয় লাগে না? ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, কিন্তু যদি ভয়কে ভয় পাও তাহলে বড় কিছু করবে কি করে? তাই টিউ খাও, ভয়কে হারাও। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়। শুধু পানি